ওকে, আজকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের লাইভ ক্লাসের জন্য। আজকে আমি লাইভ হয়েছি এক্সিস মেডিকেল স্কুল পেজ থেকে। সবাই জয়েন করো, আর জয়েন করে একটু এনশিওর করবে যে ক্লিয়ারলি আসলে শোনা যাচ্ছে কিনা এবং ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। আমরা আজকে হচ্ছে গতদিন আমরা কানেকটিভ টিস্যু পড়েছি, তার ক্যারেক্টারিস্টিক্স, তার ক্লাসিফিকেশন পর্যন্ত আমরা পড়েছি, এবং আজকে হচ্ছে আমরা কানেকটিভ টিস্যু সেল পর্যন্ত পড়েছি। আজকে আমরা পড়বো হচ্ছে কানেকটিভ টিস্যুর ফাইবার্স এবং কানেকটিভ টিস্যুর যে টাইপ, হ্যাঁ কানেকটিভ টিস্যুর টাইপগুলো পড়বো। ঠিক আছে, সবাই তাহলে জয়েন করো, আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। যারা মিস করবে তারা রেকর্ডেড লাইভটা দেখে নিও। আচ্ছা, কানেকটিভ টিস্যু ফাইবার্স আমরা গত ক্লাসেই বলেছি যে কানেকটিভ টিস্যু ফাইবার্স হচ্ছে 3 ধরনের। হ্যাঁ, একটা হচ্ছে কোলাজেন ফাইবার, তারপর হচ্ছে রেটিকুলার ফাইবার, আর হচ্ছে ইলাস্টিক ফাইবার। তাহলে দেখো, কোলাজেন ফাইবার, রেটিকুলার ফাইবার, আর হচ্ছে ইলাস্টিক ফাইবার। তো কানেকটিভ টিস্যুর যে ফাইবার্সগুলো, এগুলো সবই হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি। হ্যাঁ, এখানে কোনো সন্দেহ নাই যে এগুলো প্রোটিন দিয়ে তৈরি। তাহলে দেখো যে কোলাজেন আর রেটিকুলার ফাইবার্সটা যে প্রোটিনটা দিয়ে তৈরি, হ্যাঁ থ্যাংক ইউ স্যার, কোলাজেন আর রেটিকুলার ফাইবার্স সেটা যে প্রোটিনটা দিয়ে তৈরি সেটা হচ্ছে কোলাজেন ফ্যামিলি। আর যে ইলাস্টিক ফাইবারটা যে প্রোটিনটা দিয়ে তৈরি সেটা হচ্ছে আমাদের ইলাস্টিন প্রোটিন দিয়ে তৈরি। ঠিক আছে, তাহলে যে ফাইবার্সগুলো আছে সেই ফাইবার্সগুলো হচ্ছে আমাদের প্রোটিন দিয়ে তৈরি। তাহলে কি কি ফাইবার্স রয়েছে? কোলাজেন ফাইবার, ইলাস্টিক ফাইবার, আর হচ্ছে রেটিকুলার ফাইবার। তার মধ্যে রেটিকুলার ফাইবার আর কোলাজেন যে ফাইবার, সেটা হচ্ছে যে প্রোটিনটা দিয়ে তৈরি সেটা হচ্ছে কোলাজেন ফ্যামিলি বিলং করে, আর যেটা ইলাস্টিক ফাইবার সেটা হচ্ছে ইলাস্টিন প্রোটিন দিয়ে তৈরি। আচ্ছা, নেক্সট স্লাইডে যাচ্ছি। আমি এখানে কোলাজেন ফাইবার হেডিংটা দিয়ে শুরু করেছি। আর আন্ডার মাইক্রোস্কোপ আসলে এত ক্লিয়ারলি এত সুন্দর দেখা যায় না, কিন্তু এটা আমাদের একটা পিকচারটা আমাদেরকে এরকম করে ধরে নিতে হবে যে আমাদের কোলাজেন ফাইবারটা এরকমই ঠিক দেখা যায়। আচ্ছা, তাহলে দেখো, কোলাজেন ফাইবার অবশ্যই কোলাজেন প্রোটিন দিয়ে তৈরি, একটু আগে আমি বলে এসেছি। তো কোলাজেন প্রোটিনগুলো আসলে কি? কোলাজেন প্রোটিন যেগুলো, সেগুলো হচ্ছে যখন তৈরি হয় তখনই হচ্ছে তখনই তারা ডিসাইড করে ফেলে যে আমরা যেগুলো এক্সট্রাসেলুলার যে আমাদের স্ট্রাকচারস আছে, যেগুলোকে অনেক বেশি শিয়ারিং এবং টিয়ারিং ফোর্স, হ্যাঁ এগুলোর মধ্যে দিয়ে যেতে হয়, আমরা ঠিক সেই এবিলিটিসগুলো নিজেদের মধ্যে ধারণ করব। এটাই হচ্ছে কোলাজেন প্রোটিনের একটা ক্রাইটেরিয়া। তাহলে কোলাজেন প্রোটিন দিয়ে আসলে কোলাজেন দিয়ে যেসব জিনিসগুলো আমাদের তৈরি হয় সেগুলো কিন্তু অনেক ফোর্স নিতে পারে, অনেক রেজিস্ট্যান্স নিতে পারে, এবং এগুলো হচ্ছে এক্সট্রিমলি স্ট্রং হয়। ঠিক আছে, আসলে কোলাজেন প্রোটিনটা সে যখনই তৈরি হয় তখনই সে ডিসাইড করে ফেলে আমরা যে এক্সট্রা সেলুলার যে স্ট্রাকচারস আছে যেগুলো আমাদের সেলকে প্রোটেকশন দিবে, আমরা ঠিক সেই স্ট্রাকচারগুলো তৈরি করব। হ্যাঁ, ওরা বাই বোর্ন হচ্ছে এরকম। তাহলে দেখো, দ্য কোলাজেন কনস্টিটিউটস এ ফ্যামিলি অফ প্রোটিন সিলেক্টেড ডিউরিং ইভলিউশন ফর দেয়ার এবিলিটি টু ফর্ম এক্সট্রাসেলুলার স্ট্রাকচারস। The various extracellular fibers, sheets and networks made of collagens all are extremely strong and resistant to normal shearing and tearing forces. আমি যে কথাটা বললাম এখানে, আমি সেই কথাটাই আমি ইংরেজিতে আরেকটু অলংকৃত করে আর কি বললাম। ঠিক আছে, তাহলে যে আমরা জানি যে কোলাজেন ফাইবার তো অবশ্যই কোলাজেন প্রোটিন দিয়ে তৈরি হবে। তাহলে কোলাজেন প্রোটিনগুলোর এমন একটা অ্যাবিলিটিস আছে, সেটা হচ্ছে যে সে বাইবোন সে নিজেকে এরকম করেই তৈরি করে যেগুলো আমি এক্সট্রাসেলুলার যে স্ট্রাকচার সেগুলো আমি তৈরি করব, কারণ আমাকে সেলটাকে প্রোটেকশন দিতে হবে, সেই জন্য আমি এই স্ট্রাকচারগুলো তৈরি করব। এখানে যে পিকচারটা দেখা যাচ্ছে এখানে হচ্ছে দেখো, যেগুলো হচ্ছে ওয়েভি বান্ডেল হিসেবে দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে আমাদের কোলাজেন ফাইবার। হ্যাঁ, এগুলো হচ্ছে কোলাজেন ফাইবার। দেখো, এরা প্যারালালি আছে এবং ওয়েভি প্যাটার্ন এবং এগুলো হচ্ছে দেখো ব্রাঞ্চিং কিন্তু তৈরি করেনি, কোনো ব্রাঞ্চিং নেই। ঠিক আছে, এরা একটা ওয়েভি প্যাটার্নের একটা ফাইবার যেটার মধ্যে কোনো ব্রাঞ্চিং নেই। আমি একটু পরে তোমাদেরকে 3টা ফাইবারের পার্থক্য পড়াবো, চিন্তার কারণ নাই।
তাহলে এই কথাটা এখানে বলা হয়েছে যে কোলাজেন ইজ দ্য মোস্ট abundant protein in the human body representing 30% of its dry weight. They are the major product of fibroblast and also secreted by several other types of cell. ঠিক আছে, কোলাজেনটা হচ্ছে বেসিক্যালি সবচেয়ে বেশি প্রোটিন আমাদের শরীরে হিউম্যান বডিতে যে প্রোটিন থাকে সেগুলো হচ্ছে কোলাজেন প্রোটিন। হ্যাঁ, কোলাজেন প্রোটিন। এবং আমাদের বডির যে ড্রাই ওয়েট যদি আমি হিসাব করি তাহলে 30%ই হচ্ছে কোলাজেন প্রোটিন দিয়ে তৈরি। এবং এরা হচ্ছে ফাইব্রোব্লাস্ট থেকে, মেইনলি তৈরি হয় হচ্ছে ফাইব্রোব্লাস্ট থেকে। আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছি। হ্যাঁ ফাহাদ, তুমি ক্লাস প্লিজ do the lecture and concentrate. I will describe it how the collagen fibers are formed. You will find your answer. Okay? আচ্ছা, কোলাজেন হচ্ছে তোমার মোস্ট অ্যাবান্ডেন্ট প্রোটিন ইন দ্য হিউম্যান বডি রিপ্রেজেন্টিং দ্য 30% অফ ইটস ড্রাই ওয়েট। দে আর দ্য মেজর প্রোডাক্ট অফ ফাইব্রোব্লাস্ট অ্যান্ড অলসো সিক্রেটেড বাই সেভারাল আদার সেল টাইপস। আসলে এটা বলা হয়েছে যে মেইনলি ফাইব্রোব্লাস্ট থেকে তৈরি হয়। আমরা এই প্রিভিয়াস ক্লাসেও কিন্তু এই কথাটা পড়েছি যে ফাইব্রোব্লাস্ট থেকে আমাদের অল যে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স এবং সবগুলো ফাইবারই কিন্তু ফাইব্রোব্লাস্ট থেকে আসতেছে। এবং শুধুমাত্র ফাইব্রোব্লাস্ট না, আরও কিছু সেল আছে সেগুলো থেকেও কোলাজেনটা সিক্রেটেড হয়। আচ্ছা, নেক্সট ক্লাসে দেখো, সরি নেক্সট স্লাইডে দেখো, এ ফ্যামিলি অফ 28 কোলাজেন এক্সিস্টস ইন ভার্টিব্রেটস। আমাদের যে ভার্টিব্রেট মানে ভার্টিব্রাযুক্ত যে প্রাণী, তাদের মধ্যে আমরা 28 ধরনের কোলাজেন প্রোটিন আমরা ডিটেক্ট করতে সক্ষম হয়েছি। হ্যাঁ, এবং এগুলোকে আমরা আসলে কতগুলো ক্যাটাগরির মধ্যে ভাগ করেছি। এগুলোকে আমরা কিছু ক্যাটাগরির মধ্যে ভাগ করেছি অ্যাকর্ডিং টু দ্য ইন্টারেক্টিং আলফা চেইন সাব ইউনিট। হ্যাঁ, ওদের মধ্যে যে কোলাজেন প্রোটিনের মধ্যে একটা আলফা চেইন থাকে সাব ইউনিট হিসেবে। সো এই আলফা চেইনের সাথে কি আসলে এই আলফা চেইনের সাথে কোন কোন ধরনের প্রোডাক্টগুলো ইন্টারেক্ট করে সেটার উপর ডিপেন্ড করে আমরা কোলাজেন ফাইবারটাকে হচ্ছে 3টা হেডিংয়ে ভাগ করেছি। 3টা হেডিংয়ে কোলাজেন প্রোটিনগুলোকে 3টা হেডিংয়ে ভাগ করেছি। প্রথমটা হচ্ছে ফিব্রিলার কোলাজেন। এখানে কোন কোন টাইপ থাকবে দেখো, টাইপ 1, টাইপ 2 অ্যান্ড টাইপ 3। টাইপ 1, টাইপ 2 অ্যান্ড টাইপ 3। এবং এদের যে পলিপেপটাইড সাব ইউনিট আছে তারা একত্রিত হয়ে মানে অ্যাগ্রিগেশন হয়ে তৈরি করে হচ্ছে লার্জ ফিব্রিলস, যেটা কিন্তু ক্লিয়ারলি ভিজিবল আন্ডার লাইট মাইক্রোস্কোপ অর ইলেকট্রন মাইক্রোস্কোপ। ঠিক আছে, তাহলে ফিব্রিলার কোলাজেন, তাহলে একটা হেডিং হচ্ছে ফিব্রিলার কোলাজেন, যেখানে থাকছে হচ্ছে আমাদের কোলাজেন টাইপ 1, টাইপ 2 অ্যান্ড টাইপ 3। এদের যে পলিপেপটাইড সাব ইউনিটগুলো আছে এরা অ্যাগ্রিগেশন করে একটা লার্জ ফিব্রিল তৈরি করে, যেটা ক্লিয়ারলি ভিজিবল দেখা যায়, যেটা ক্লিয়ারলি ভিজিবল ইন দ্য ইলেকট্রন অর লাইট মাইক্রোস্কোপ। আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে তো আমরা অবশ্যই দেখতে পাবো, লাইট মাইক্রোস্কোপের নিচেও তোমরা দেখতে পাবা। আচ্ছা সরি, একটা স্লাইড এগিয়ে গেছে। একটা পরেরটা হচ্ছে নেটওয়ার্ক অর শীট ফর্মিং কোলাজেন। এর পরেরটা হচ্ছে নেটওয়ার্ক অর শীট ফর্মিং কোলাজেন। এখানে আমরা টাইপ 4 পাচ্ছি, এখানে পাচ্ছি হচ্ছে টাইপ 4 কোলাজেন। ঠিক আছে, এগুলো আসলে কোথায় থাকবে? এগুলো হচ্ছে সব এক্সটার্নাল লেমিনাতে থাকে, বেজাল লেমিনা, এক্সটার্নাল লেমিনা, বেজাল লেমিনা এগুলোতে থাকে। কেন দেখো, বিকজ দে হ্যাভ সাব ইউনিটস produced by epithelial cell and the major structural protein of external lamina and all epithelial basal lamina। কথা বোঝা গেছে? কারণ এদের যে সাব ইউনিটটা থাকে সেটা বেসিক্যালি তৈরি হয় হচ্ছে এপিথেলিয়াল সেল দিয়ে, সেই জন্য হচ্ছে এটা এক্সটার্নাল লেমিনা এবং অল দ্য এপিথেলিয়াল বেজাল লেমিনাতে এটা এই নেটওয়ার্ক অর শীট ফর্মিং যে কোলাজেন মানে টাইপ 4, এটা হচ্ছে এই জায়গাগুলোতেই আমরা বেসিক্যালি বেশি পাই। এরপরে হচ্ছে তোমার লিঙ্কিং প্রোটিন অর অ্যাঙ্করিং কোলাজেন। ঠিক আছে, লিঙ্কিং প্রোটিন অর অ্যাঙ্করিং কোলাজেন, এরা হচ্ছে শর্ট কোলাজেন। হ্যাঁ, শর্ট কোলাজেন অ্যান্ড দ্য লিঙ্ক ফিব্রিলার কোলাজেন টু ওয়ান অ্যানাদার ফর্মিং লার্জার ফাইবার অ্যান্ড টু দ্য আদার কম্পোনেন্ট অফ ইসিএম। ইসিএম মানে কি? এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স। তাহলে এরা হচ্ছে আসলে লিঙ্ক করে, একটা ফিব্রিলার কোলাজেনের সাথে আরেকটা ফিব্রিলার কোলাজেনকে লিঙ্ক করবে, করে একটা বড় ফাইবার তৈরি করবে, অথবা এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সের আদার কম্পোনেন্টসের সাথে এটা লিঙ্ক করে, সেজন্য এটা নাম হয়েছে লিঙ্কিং অর অ্যাঙ্করিং কোলাজেন। এটার মধ্যে কি কি পড়েছে দেখো, টাইপ
টাইপ 7 কোলাজেন, এটা টাইপ 4 কোলাজেনের সাথে বাইন্ড করবে। তাহলে আমরা টাইপ 4 কোলাজেনটা কোথায় পেয়েছিলাম? ব্যাজাল লেমিনাতে। যখন টাইপ 7 কোলাজেন টাইপ 4 কোলাজেনের সাথে বাইন্ড করবে, তখন কি হবে? ব্যাজাল লেমিনাটা আন্ডারলাইন যে রেটিকুলার লেমিনা থাকে সেটার সাথে যে আটকে থাকবে, ঠিক আছে, সেটার সাথে যে আটকে থাকবে। কারণ বেসমেন্ট মেমব্রেনের স্ট্রাকচারে আমরা পড়েছি কি কি থাকে? রেটিকুলার লেমিনা থাকে, তাই না? রেটিকুলার লেমিনা আর বেজাল লেমিনা, এটাই হচ্ছে বেসমেন্ট মেমব্রেনের স্ট্রাকচার। তাহলে বোঝা গেছে। আমি আবার স্লাইডটা রিপিট করি। এটা আসলে যখন আমরা কোলাজেনের টাইপ করি অনেক বই অনেক ইজি করে দেখানো হয়েছে। যেহেতু আমরা জ্যানকুইরাটা ফলো করব, তা আমাদের জ্যানকুইরাতে কিন্তু এরকম 3টা হেডিংই দেওয়া আছে, যে ফিব্রিলার কোলাজেন, তারপর হচ্ছে আমাদের নেটওয়ার্ক ফর্মিং অর শিট ফর্মিং কোলাজেন, অ্যান্ড দেওয়া হচ্ছে লিঙ্কিং অর অ্যানকোরিং কোলাজেন। এই 3টা হেডিংয়ের আন্ডারে আমরা কোলাজেনকে টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এভাবে ভাগ করেছি। ওকে, তাহলে আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। এখানে যে এটা বিশাল বড় একটা জিনিস দেখতে পাচ্ছ, হয়তো অনেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ না, সেটাতে কোনো সমস্যা নাই, বিকজ এটা হুবহু আমি জ্যানকুইরা থেকে তুলে দিয়েছি। সুতরাং যাদের সমস্যা হবে পরবর্তীতে তোমরা জ্যানকুইরাটা জাস্ট একটু ওপেন করে, কষ্ট করে একটু ওপেন করে দেখে ফেলবে। হ্যাঁ, এটা এখানে যেটা বোঝা যাচ্ছে হয়তো হালকা পাতলা বোঝা যাচ্ছে, অত বেশি ক্লিয়ারলি হয়তো তোমরা নাও দেখতে পারো, কারণ এটার ফ্রন্টটা একটু ছোট। হ্যাঁ, তাহলে এখানে দেখো ঠিক এরকম করে আমি যেভাবে দেখিয়েছি সেরকম, যে ফিব্রিল ফর্মিং কোলাজেন, এটার মধ্যে দেখো টাইপ 1, 2, 3, 5 অ্যান্ড 11, ঠিক আছে, 11। আমাদের কিন্তু প্রথম 3টাই বেশি ইম্পর্টেন্ট। ফিব্রিল ফর্মিং কোলাজেন, এখানে আমরা প্রথম 3টাকে বেশি ইম্পর্টেন্ট ধরি। যদি 5 আর মনে করো যে 5 আর 11 ভুলে গেছো, অসুবিধা নাই, ঠিক আছে, অসুবিধা নাই। তাহলে টাইপ 1, টাইপ 2, টাইপ 3টা ভোলা যাবে না। এটা দেখো কি বলেছি, এখানে হচ্ছে আমরা এগুলা স্ট্রাকচার, তারপরে তোমার সাব ইউনিটস, এগুলো নো নিড টু মেমোরাইজ, এটা ভুলেও পড়তে যাবে না। আমাদের দরকার নাই। এটা যারা আরও অনেক গভীরে যাবে, অনেক ডিটেলস পড়বে, শুধুমাত্র হিস্টোলজি যাদের টপিকস আন্ডার মাইক্রোস্কোপ জিনিসপত্র নিয়ে, তারা বেশি বেশি করে পড়বে, আমাদের দরকার নাই। তাহলে টাইপ 1, টাইপ 2 আর টাইপ 3 মধ্যে দেখো আমি অপটিক্যাল মাইক্রোস্কোপি, মানে আন্ডার মাইক্রোস্কোপের নিচে আমরা যেটা দেখতে পারবো, এটা আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট। বিকজ দেখো টাইপ 1টা হচ্ছে ঠিক থাকবে, টাইপ 1টা হচ্ছে ঠিক থাকবে এবং বাইরেফ্রিনজেন্ট, এটার মানে হচ্ছে কি? বাইরেফ্রিনজেন্ট ফাইবার্স থাকে, এটা থাকে হচ্ছে থিক, আর বাইরেফ্রিনজেন্ট ফাইবার্স থাকে। আর আচ্ছা, আমি আগে বলে নিই, তারপর আমি মিনিংটা বলতেছি বাইরেফ্রিনজেন্ট কি মা। তারপরে হচ্ছে কোথায় কোথায় থাকে দেখো, মেজর লোকেশনস কোথায়? স্কিন, টেন্ডন অ্যান্ড বোন অ্যান্ড ডেন্টিন, স্কিন, টেন্ডন, বোন অ্যান্ড ডেন্টিন, হ্যাঁ, এগুলোতে আমরা পাবো। এটা হচ্ছে রেজিস্ট্যান্স টু টেনশন, এগুলো আসলে যত কোলাজেন ফাইবার, এগুলো হচ্ছে রেজিস্ট্যান্স টু টেনশন, রেজিস্ট্যান্স টু প্রেশার, স্ট্রাকচারাল মেনটেনেন্স, এগুলো ফাংশন এগুলো করে। হ্যাঁ, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের যে টাইপ 1 যেটা থাকবে, সেটা থাকে হচ্ছে কোথায়? স্কিনে পাবো, টেন্ডনে পাবো, বোনসে পাবো। টাইপ 2 যেটা, সেটাও কিন্তু বাইরেফ্রিনজেন্ট ফাইবার্স থাকে, ঠিক আছে। এটা কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় হচ্ছে কার্টিলেজে এবং ভিট্রিয়াস বডিতে, এটা পাওয়া যাচ্ছে হচ্ছে কার্টিলেজ অ্যান্ড ভিট্রিয়াস বডিতে। এটা হচ্ছে রেজিস্ট্যান্স টু প্রেশার, তারপর হচ্ছে টাইপ 3 দেখো, এখানে বলছে যে আস্তে আস্তে বাইরেফ্রিনজেন্ট যে প্রপার্টি, এটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের একটা প্রপার্টিজ হচ্ছে বাইরেফ্রিনজেন্ট, ঠিক আছে, বাইরেফ্রিনজেন্ট, এটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের একটা প্রপার্টিজ। এটা আমরা মাইক্রোস্কোপ যখন পড়িয়েছি তখন কিন্তু আমরা এগুলো পড়ে ফেলেছি। হ্যাঁ, তো আর এখানে আরেকটা প্রপার্টিজ দেখা যায়, সেটা হচ্ছে আরজাইরোফিলিক ফাইবার্স থাকে। এটা 3 নম্বর যে ইয়াটা আমাদের টাইপটা, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা কোথায় কোথায় থাকে দেখো, স্কিন, মাসেল, ব্লাড ভেসেলস, আর টাইপ 1 এর সাথে থাকে, এটা দরকার নাই, স্কিন, মাসেল অ্যান্ড ব্লাড ভেসেলসে থাকে। এটা হচ্ছে বেসিক্যালি স্ট্রাকচারাল, বাইরের যে স্ট্রাকচারটা সেটা মেনটেন করে। আর 5 যেটা, সেটা কোথায় থাকে? ফিটাল টিস্যুতে থাকে, এটা থাকে হচ্ছে ফিটাল টিস্যু প্লাসেন্টা। আর 11 নম্বর যেটা, সেটা কার্টিলেজে থাকে। আমাদের 1, 2, 3 এই 3টা খুব বেশি করে মনে রাখতে হবে, 1, 2, 3 খুব বেশি করে মনে রাখতে হবে। কেউ যদি 5, 11 মনে রাখতে পারো তো খুবই ভালো। 5 নাম্বারটা একটু মনে রাখো, কারণ ফিটাল টিস্যুতে যেহেতু পাওয়া যায়, ফিটাল টিস্যু, প্লাসেন্টা, এগুলোতে যেহেতু পাওয়া যায়, তা আমরা একটু মনে রাখার চেষ্টা করব।
আর শীট ফর্মিং দেখো এটা হচ্ছে 4। আমি কিন্তু এখানে যেভাবে দেখানো হয়েছে সেখানে কিন্তু কোনো সিরিয়াল মেনটেন করা হয় নাই। হ্যাঁ 1 2 3 4 কেন এভাবে হইলো না, এভাবে আসলে কেন হয় নাই সেটা আমরা জানি না। এটা যারা আবিষ্কার করছে, যারা নামকরণ করছে, এটা তারা জানে। হ্যাঁ এটা আমরা বলতে পারবো না, কারণ এখানে হচ্ছে ফিব্রিল ফর্মিং, যেটা ফিব্রিল ফর্মিং এর মধ্যে এটা আমরা যখন থেকে বুঝতে শিখছি, পড়াশোনা শুরু করছি, তখন থেকে দেখি এরকমই, সিরিয়াল ওয়াইজ না। হ্যাঁ আচ্ছা, এখন দেখো শীট ফর্মিং কোলাজেন, এটা হচ্ছে টাইপ 4। এটা হচ্ছে টাইপ 4। এখানে এটা কোথায় থাকে? এটা সব হচ্ছে বেজাল এবং এক্সটার্নাল ল্যামিনাতে থাকে, বেজাল লেমিনা এবং এক্সটার্নাল ল্যামিনাতে থাকে। যেহেতু এটা বেজাল এবং এক্সটার্নাল ল্যামিনাতে থাকে, সুতরাং এদের ফাংশন হচ্ছে এরা এপিথেলিয়াল টিস্যুটাকে সাপোর্ট করবে। ঠিক আছে, এপিথেলিয়াল টিস্যুকে সাপোর্ট দিবে। তারপরে দেখো লিঙ্কিং অর অ্যাঙ্কারিং প্রোটিন, এটা হচ্ছে 7। এটা তো আমরা আগেই পড়ে এসেছি। এটা হচ্ছে এপিথেলিয়াল বেসমেন্ট মেমব্রেন, এপিথেলিয়াল বেসমেন্ট মেমব্রেনে থাকে। যেহেতু এটা এপিথেলিয়াল বেসমেন্ট মেমব্রেনে থাকে, সেই জন্য সে কি করে, বেজাল লেমিনাকে আন্ডারলাইন যে রেটিকুলার লেমিনা সেটার সাথে অ্যাঙ্কার করে। তারপরে হচ্ছে 9 থাকে হচ্ছে কার্টিলেজ এবং ভিট্রাস বডিতে। তারপরে হচ্ছে তোমার 12 থাকে প্লাসেন্টাতে, আর 14 এটাও থাকে প্লাসেন্টাতে। ঠিক আছে, যে কয়টা তোমরা মনে রাখতে পারো, তবে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ফিব্রিল ফর্মিং এর মধ্যে 1 2 3 5, শীট ফর্মিং এর মধ্যে টাইপ 4, লিঙ্কিং এর মধ্যে হচ্ছে তোমার 7, লিঙ্কিং এর মধ্যে হচ্ছে 7। এই জিনিসগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব। হ্যাঁ এই জিনিসগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব। 9 নাম্বারটাও এখানে মনে রাখতে পারো, এটা কার্টিলেজের মধ্যে থাকে। আর বাকিটা যেটা তোমরা মনে রাখতে পারলে রাখবা, না রাখতে পারলে রাখবা না, বাট এই জিনিসটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, সেজন্য আমাদেরকে এভাবে একটু মনে রাখলে খুব ভালো মার্কস আসবে। আচ্ছা, এরপরে হচ্ছে আসলে কোলাজেন ফাইবার সিনথেসিস। এটা আমাদের পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য একটা কোয়েশ্চেন মাঝে মাঝে আসে, কোলাজেন ফাইবার সিনথেসিস, বাট ফর আন্ডার গ্র্যাজুয়েশন দরকার নেই। কেউ যদি না পড়তে চাও পড়বা না। হ্যাঁ কেউ যদি না পড়তে চাও পড়বা না। আমি এটা আসলে বিভিন্ন বই ঘেটে এটা আমি আমার মতো করে আমি এটা নিয়েছি। তোমরা যে কোনো বই ফলো করতে পারো, অসুবিধা নাই। বায়োকেমিস্ট্রিতেও এটা সুন্দর করে লেখা আছে, এটা তোমরা যদি ওখান থেকে বেশি ইজি মনে হয় ওখান থেকে পড়বা। আমার কাছে যেভাবে মনে হয়েছে আমি আমার মতো করে মনে রাখছি। ঠিক আছে, আচ্ছা কোলাজেন ফাইবার সিনথেসিস, এটার যে মানে তোমার ইভেন্টস, সেটা হচ্ছে ইন্ট্রাসেলুলারলিও হয়, আবার এক্সট্রা সেলুলারলিও হয়। ঠিক আছে, তাহলে ইন্ট্রাসেলুলারলি যখন হবে তখন ফার্স্টে কি হবে, ট্রান্সক্রিপশন অফ এমআরএনএ ইন দ্য নিউক্লিয়াস, তারপরে হবে ট্রান্সলেশন। ট্রান্সক্রিপশন হচ্ছে যে তোমার ডিএনএ থেকে যে এমআরএনএ প্রোটিন এমআরএনএটা তৈরি হচ্ছে, সেই প্রক্রিয়াটাই হচ্ছে ট্রান্সক্রিপশন। ট্রান্সলেশন সেটা হচ্ছে যে আরএনএ থেকে যে প্রোটিন সিনথেসিস হয়, সেই প্রক্রিয়াটা হচ্ছে ট্রান্সলেশন। এটা আমি শর্ট করে বললাম। তাহলে ইন্ট্রাসেলুলারলি হচ্ছে ট্রান্সক্রিপশন অফ এমআরএনএ ইন দ্য নিউক্লিয়াস, দেন ট্রান্সলেশন। এখন আমাদের মেসেঞ্জার আরএনএ, এমআরএনএ মানে হচ্ছে মেসেঞ্জার আরএনএ, মেসেঞ্জার আরএনএটা আমাদের অলরেডি তৈরি হয়ে গেছে। তখন কি হবে, সে কোথায় যাবে, সাইটোপ্লাজমের নিউক্লিয়াস থেকে সে সাইটোপ্লাজমে আসবে। সাইটোপ্লাজমে এসে আসলে সে রাইবোজোমকে খুঁজবে। হ্যাঁ রাইবোজোমের কাছে আসবে ফর ট্রান্সলেশন। তাহলে এমআরএনএটা ফার্স্টে তৈরি হবে, তারপর হচ্ছে এমআরএনএ থেকে তারপরে সে রাইবোজোমের কাছে আসবে ফর ট্রান্সলেশন। আসলে রাইবোজোমের কাছে কেন আসবে, রাইবোজোম থেকে যেহেতু প্রোটিনটা তৈরি হয় সেই জন্য সে রাইবোজোমকে খুঁজবে। ঠিক আছে, আফটার দ্যাট ইটস রেফার্ড অ্যাজ প্রি-প্রো পলিপেপটাইড চেইন। দিস চেইন ট্রাভেলস টু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ফর পোস্ট ট্রানজিশনাল মডিফিকেশন। এটা আসলে বলা হয়েছে কেন, এটা কোথায় যাবে, এটা প্রথমে যখন তোমার এমআরএনএ থেকে রাইবোজোমে এসে ট্রান্সলেশন হয়ে যখন প্রোটিনটা তৈরি হয়, সেটাকে আমরা তখন বলি প্রি-প্রো পলিপেপটাইড চেইন। এই চেইনটা তখন স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যায়, ওখানে গিয়ে তখন তার কিছু মডিফিকেশন হয়, সেটাকে আমরা বলছি পোস্ট ট্রানজিশনাল মডিফিকেশন। এখন পোস্ট ট্রানজিশনাল মডিফিকেশনের পরে কি হলো, তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এসে প্রি-প্রো পলিপেপটাইড সেটা কি হবে, মডিফিকেশন হয়ে প্রোকোলাজেন তৈরি করবে। ঠিক আছে, প্রোকোলাজেনের দুইটা মানে থাকে, টার্মিনাল থাকে, একটা হচ্ছে এন টার্মিনাল আর একটা হচ্ছে সি টার্মিনাল। তো এন টার্মিনালের মধ্যে যে পেপটাইডটা থাকে সেটা রিমুভ হয়ে যাবে, রিমুভ হয়ে যাওয়ার পরে কি হবে, হাইড্রোক্সিলেশন হবে, হাইড্রোক্সিলেশন অফ প্রোলিন অ্যান্ড লাইসিন রেসিডিউস বাই হাইড্রোক্সিলেজ। হাইড্রোক্সিলেশন মানে কি,
হাইড্রোক্সিলেশন অফ প্রোলিন অ্যান্ড লাইসিন রেসিডিউ বাই হাইড্রোক্সিলেস, মানে একটা হাইড্রোক্সিল গ্রুপ অ্যাড হবে, এটাই হচ্ছে হাইড্রোক্সিলেশন। হাইড্রোক্সিলেশন হওয়ার পরে হবে হচ্ছে আমাদের গ্লাইকোজাইলেশন। গ্লাইকোজাইলেশন অকার্স কোন প্রোটিনটাতে হবে? লাইসিনে হবে, ঠিক আছে। লাইসিনের যে হাইড্রোক্সিল গ্রুপ আছে সেখানে হবে গ্লাইকোজাইলেশন উইথ গ্যালাক্টোজ অ্যান্ড গ্লুকোজ বি, উইথ গ্যালাক্টোজ অ্যান্ড গ্লুকোজ বি। এখন দেখো তারপরে কি হবে, তিনটা হাইড্রোক্সিলেটেড এবং তিনটা গ্লাইকোজাইলেটেড হবে। এটা হ্যাঁ, একটু বানানটা ভুল হয়েছে, একটু তোমরা ঠিক করে নিও। এটা হচ্ছে যে তিনটা হাইড্রোক্সিলেটেড অ্যান্ড তিনটা গ্লাইকোজাইলেটেড প্রোচেইন তৈরি হবে। এরা কীরকম থাকবে? ট্রিপল হেলিক্স ম্যানারে থাকবে, ট্রিপল হেলিক্স ম্যানারে থাকবে। আমরা ডিএনএর স্ট্রাকচার কীরকম করেছি? ডাবল হেলিক্সে থাকে, আর এটা হচ্ছে ট্রিপল হেলিক্স ম্যানারে থাকবে, ঠিক আছে। তারপর আস্তে আস্তে কি হবে, এই প্রোকোলাজেনটা, এত কিছু কাহিনী কেন করলাম আমি ইয়ার ভিতরে, সেলের ভিতরে প্রোকোলাজেনটাকে আমি রেডি করলাম। রেডি করে এখন সে কোথায় যাবে? গলজি অ্যাপারেটাসে যাবে। গলজি অ্যাপারেটাসে যে ফর ফাইনাল মডিফিকেশন, এরপরে সে যাবে গলজি অ্যাপারেটাসে। গলজি অ্যাপারেটাস থেকে সিক্রেটরি ভেসিকুলের মধ্যে যে ঢুকবে। কেন ঢুকবে? ফর এক্সট্রাসেলুলার স্পেসে যাওয়ার জন্য। এত কিছু কাহিনী করলাম জাস্ট সেল থেকে বাইরে বের হওয়ার জন্য। সেলের ভিতরে একরকম, সেল থেকে যখন তুমি বাইরে বের হতে যাবা সেটার জন্য কত কিছু নিয়মকানুন মেনটেন করতে হয়, ঠিক আছে। এরপরে সে চলে যাবে হচ্ছে এক্সট্রাসেলুলার স্পেসে। এখন দেখো এক্সট্রাসেলুলারটি কি হচ্ছে, ওইখানে যে পেপটাইডটা ছিল সে পেপটাইডটা ভাঙবে, হ্যাঁ, সে পেপটাইডটা ভাঙবে, ভেঙে প্রোকোলাজেনটা হয়ে যাবে ট্রপোকোলাজেন। প্রোকোলাজেনটা হয়ে যাবে ট্রপোকোলাজেন। এই ট্রপোকোলাজেনটা তখন কি হবে? ট্রপোকোলাজেনের মধ্যে কিন্তু কিছু কোভ্যালেন্ট বন্ড আছে, কিছু কোভ্যালেন্ট বন্ডিং আছে। এই বন্ডিংগুলো ভেঙে তারপরে কি হবে? এটা কোলাজেন ফিব্রিল তৈরি করবে, ঠিক আছে। এটা কোলাজেন ফিব্রিল তৈরি করবে, আর এটা করে হচ্ছে লাইসিল অক্সিডেজ। লাইসিল অক্সিডেজ acts on lysine and hydroxylysins and covalent bonding between tropocollagen to form collagen fibril. এই হচ্ছে মোট কথা কাহিনী কোলাজেন সিনথেসিস। এটা আসলে আন্ডার গ্র্যাজুয়েটে কখনোই আসে না, আমি দেখি নাই, আর পোস্ট গ্র্যাজুয়েশনে আসতে দেখছি। পোস্ট গ্র্যাজুয়েশনে আসে, এই জন্য একটু পেইন নিতে হয় আসলে। সো যাদের সহজ মনে হয় তারা পড়বা, আরও যদি ইজি করে কোথাও পাও সেখান থেকে পড়বা, কোনো সমস্যা নাই। এটা আমি আমার মতো করে সাজাই নিয়েছি আর কি। আচ্ছা, এরপর চলে যাচ্ছে ইলাস্টিক ফাইবার। ইলাস্টিক ফাইবারটা দেখো, ইলাস্টিক ফাইবার হচ্ছে তোমার থিনার হবে, অবভিয়াসলি থিনার হবে, সেটাতে কোনো সন্দেহ নাই। সো দে আর অলসো থিনার দ্যান দ্য টাইপ 1 collagen fiber and form sparse networks interspersed with collagen bundles in many organs, particularly those subject to regular stretching or bending. এখানে কেন বলা হয়েছে? এটা আসলে কি হয়ে যাবে? কোলাজেন ফাইবারের থেকে থিন তো হবেই, এটার তো কোনো সন্দেহ নাই। এবং এটা ছড়ায় ছিটায় থাকবে, হ্যাঁ, ছড়ায় ছিটায় থাকবে, কারণ ও সেই সব স্ট্রাকচারের মধ্যে থাকে যেগুলোকে প্রতিদিন খুব স্ট্রেচিং, মানে অনেক স্ট্রেচিংয়ের মধ্যে পড়তে হয়, অনেক বেন্ডিং করা যায়। যেমন দেখো ইলাস্টিক ফাইবার যেসব জায়গায় থাকে আমরা তো জানি, সেই এক্সাম্পলগুলো মনে করো, সেগুলো দেখো বেন্ড করা যাচ্ছে কত সুন্দর করে, তাই না? স্ট্রেচ করা যাচ্ছে কত সুন্দর করে, রাবারের মতো, তাই না? রাবারটাকে তুমি স্ট্রেচ করো, তাহলে কি হচ্ছে? স্ট্রেচ করলে এটা বাড়তেছে, আবার ছেড়ে দিলে আগের মতো জায়গা আসছে, তো স্ট্রেচ হচ্ছে। আবার কোনো একটা শক্ত জিনিস, রাবারি লাইক কোনো স্ট্রাকচারকে তুমি যদি বেন্ড করো, তুমি বেন্ড করতে পারবা ইজিলি। এটা কেন? ওখানে যে ইলাস্টিক ফাইবার আছে। তো ইলাস্টিক ফাইবারগুলো হচ্ছে খুব থিন কিছু নেটওয়ার্ক তৈরি করে, হ্যাঁ, খুব থিন কিছু নেটওয়ার্ক তৈরি করে, ফিব্রিল তৈরি করে। সো আমরা স্ট্রাকচারটা দেখবো পিকচারে, কোনো অসুবিধা নাই। আর ইলাস্টিক ফাইবারগুলো হচ্ছে কিন্তু আর নট স্ট্রংলি অ্যাসিডোফিলিক অ্যান্ড স্টেইন পোরলি উইথ হেমাটক্সিলিন ইউসিন। মানে এগুলো হচ্ছে তোমার হেমাটক্সিলিন ইউসিন দিয়ে কিন্তু খুব পোরলি স্টেইনড নেয়, হ্যাঁ, খুব পোরলি স্টেইনড নেয়। দে স্টেইন মোর ডার্কলি দ্যান কোলাজেন, অবশ্যই কোলাজেনের থেকে একটু বেশি ডার্কেন হবে, উইথ আদার স্টেইন, অন্য স্টেইন দিয়ে, হ্যাঁ, অন্য স্টেইন দিয়ে। আমরা যেসব পিকচারগুলো তোমাদেরকে দেখাই, সুন্দর সুন্দর বই পিকচারগুলো, এগুলো কিন্তু হেমাটক্সিলিন ইউসিন দিয়ে করা না, এগুলো আদার্স কোনো স্ট্রাকচার দিয়ে করা, দেন ছবি তুলে ওগুলো আমরা বই করা হয়েছে। সো আমরা ওগুলো দিয়ে কেন করেছি? যেন আমরা স্ট্রাকচারটা দেখতে পারি। যেমন হচ্ছে দেখো অরসিন অর অ্যালডিহাইড ফিউসিন, হ্যাঁ, অ্যালডিহাইড ফিউসিন, এগুলো দিয়ে যদি তুমি স্টেইন করো
তাহলে হচ্ছে তুমি এটাকে আরো অনেক ডার্ক দেখতে পাবা এবং এগুলোর স্ট্রাকচারগুলো আরো বেশি মডিফাইড সুন্দর করে দেখতে পারবে। এই যে এটা হচ্ছে আমাদের ইলাস্টিক ফাইবার, দেখো ব্ল্যাকিশ একটা স্ট্রাকচারের মতো দেখা যাচ্ছে, হ্যাঁ ব্ল্যাকিশ স্ট্রাকচারের মতো দেখা যাচ্ছে। এরা হচ্ছে কি দেখো ইলাস্টিক ফাইবার আর এ কম্পোজিট অফ ফিব্রিলিন মাইক্রোফিব্রিলস। ফিব্রিলিন মাইক্রোফিব্রিলস, ফিব্রিলিন প্রোটিন দিয়ে তৈরি, হ্যাঁ ফিব্রিলিন প্রোটিন দিয়ে তৈরি, সেই জন্য আমি বলেছি কম্পোজিট অফ ফিব্রিলিন মাইক্রোফিব্রিলস এমবেডেড ইন এ লার্জার মাস অফ ক্রস লিঙ্কড ইলাস্টিন। এরা হচ্ছে কি দেখো ইলাস্টিন এটা তো অবশ্যই ইলাস্টিন প্রোটিন দিয়ে তৈরি, ক্রস লিঙ্ক ইলাস্টিন প্রোটিন দিয়ে তৈরি, এবং এদের মধ্যে অনেক ফিব্রিলিন প্রোটিনও থাকে, ফিব্রিলিন মাইক্রোফিব্রিলও থাকে। বোথ আর সিক্রেটেড ফর্ম ফাইব্রোব্লাস্ট, অবশ্যই ফাইব্রোব্লাস্ট থেকে আসে, অ্যান্ড গিভ রাইজ টু দ্য ইলাস্টিক ফাইবার। যেহেতু আমি ইলাস্টিক ফাইবার নিয়ে কথা বলতেছি সেই জন্য শুধু তো ইলাস্টিন প্রোটিনই থাকে না, এখানে আরও কিছু প্রোটিনও থাকে, সেগুলো আমাদেরকে জানতে হবে। The microfibrils act as a scaffolding upon which elastin is then deposited. এখানে যে মাইক্রোফিব্রিলস দিয়ে আমি তৈরি, আমি আগেই বলেছি যে এটা হচ্ছে ফিব্রিলিন মাইক্রোফিব্রিলস দিয়ে তৈরি। এই মাইক্রোফিব্রিলসটা একটা কি হিসেবে কাজ করে, স্ক্যাফোল্ড মানে হচ্ছে ভাড়া বা মাচা যেটাই বলো, তো সে কি করে একটা মাচার মতো কাজ করে, ওখানে এসে ইলাস্টিন প্রোটিনগুলো ডিপোজিটেড হয়, ইলাস্টিন প্রোটিনগুলো ডিপোজিটেড হয়, হয়ে ওরা কি তৈরি করে, ইলাস্টিক ফাইবার তৈরি করে, ঠিক আছে, ইলাস্টিক ফাইবার তৈরি করে, এবং রেসপন্সিবল ফর দ্য রাবার লাইক প্রপার্টি অ্যান্ড রেসপন্সিবল ফর দ্য রাবার লাইক প্রপার্টিস। আমাদেরকে যখন ইলাস্টিক ফাইবারটা আসবে তখন কিন্তু আমাদেরকে ঠিক এরকম একটা পিকচার দিতে হবে, ঠিক আছে, তোমরা এটা একটা পিঙ্ক কালারের একটা স্ট্রাকচার দেবে, তার মধ্যে একটু ডার্ক কালারের এরকম ইলাস্টিক ফাইবারগুলো দেখাবে, দ্যাট ইজ দ্য পিকচার অফ ইলাস্টিক ফাইবার। সো সিম্পল, হ্যাঁ সো সিম্পল। পরীক্ষার হলে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে আমাদেরকে একটু দ্রুত অ্যান্সার করতে হয়, যেহেতু হিস্টোলজিটা একটু আসলে একটু লেংদি আসে, আর যেহেতু এটা আসলে মনে রাখা বা এটা তো আসলে প্র্যাকটিসটাও একটু কম হয়, সেজন্য আমাদের জন্য একটু টাফ হয়ে যায়। বাট মেক শিওর অ্যানাটমি ইজ এভরিথিং অ্যাবাউট অ্যানাটমি ইজ পিকচার অ্যান্ড পিকচার। হ্যাঁ, তুমি যদি পিকচার দাও তুমি অর্ধেক নাম্বার এখানে ক্যারি করতে পারবা, 50% নাম্বার তুমি এখানে ক্যারি করতে পারবা। তুমি যে কোশ্চেনে অ্যান্সার করো না কেন, তুমি তোমার মাথায় যে পিকচারটাই থাকে না কেন, অনেক সময় এমন কিছু কোশ্চেন আসে যেটার পিকচার এক্স্যাক্ট পিকচার আমার মনে নাই, তখন কি করবা, সেটা রিলেটেড যদি কোনো পিকচার মনে থাকে তুমি সেই পিকচারটাই সেটার সাথে অ্যাড করার চেষ্টা করবা, ঠিক আছে, কারণ পিকচার আমাদের অ্যানাটমিতে খুব ইম্পর্টেন্ট। আমরা অ্যানাটমিতে হচ্ছে শুধুমাত্র দেখি হচ্ছে স্ট্রাকচার, সে কিভাবে কাজ করলো, কেমনে কাজ করলো, কি বিক্রিয়া হলো, আমাদের জানার কোনো দরকার নাই, আমরা জানবো কি স্ট্রাকচার আছে, এবং এটা আমরা জানবো খুবই স্পেসিফিক্যালি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে কীভাবে ইলাস্টিক ফাইবারটা তৈরি হয়। ওকে, এটার ডিস্ট্রিবিউশন কোথায় আমরা পাচ্ছি, লাংসে পাচ্ছি, তারপরে তোমার ব্লাডার ওয়ালে থাকে, বিভিন্ন বড় বড় আর্টারিজ যে আছে অ্যাওর্টা, পালমোনারি ট্রাঙ্ক সেখানে থাকে, তারপরে লিগামেন্টে থাকে, লিগামেন্টাম নিউকি, লিগামেন্টাম ফ্লাভা, হ্যাঁ এগুলোতে থাকে, আর স্কিনে তো থাকে, এটা তো অবশ্যই অবভিয়াসলি স্কিনে থাকে। এগুলো হচ্ছে আমাদের ইলাস্টিক ফাইবারের ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এছাড়াও তোমরা যদি অন্য কোনো স্ট্রাকচার দিতে চাও তোমরা সেটাও দিতে পারবা, কোনো অসুবিধা নাই। রেটিকুলার ফাইবার হচ্ছে যে এটা হচ্ছে কানেকটিভ টিস্যু, যেটা মেনি অর্গানসে পাওয়া যায়, নোটেবলি ইমিউনো সিস্টেম, যেগুলো আমাদের ইমিউনো সিস্টেমের অর্গান, বেসিক্যালি সেখানে আমরা রেটিকুলার ফাইবারটা বেশি পাই। রেটিকুলার ফাইবারটা মেইনলি কোলাজেন টাইপ 3 দিয়ে তৈরি, ঠিক আছে, কোলাজেন টাইপ 3 দিয়ে তৈরি রেটিকুলার ফাইবারটা। আচ্ছা, রেটিকুলার ফাইবারগুলো হচ্ছে সেলডম ভিজিবল ইন হেমাটক্সিলিন অ্যান্ড ইউসিন। সেলডম মানে কদাচিৎ, হঠাৎ, সেলডম, তাহলে এটা হচ্ছে বেসিক্যালি হেমাটক্সিলিন এবং ইউসিন প্রিপারেশন দিয়ে খুব একটা ভিজিবল না। হ্যাঁ, এটাকে আমরা কি করি, এখানে দেখো একটু ব্ল্যাকিশ এসছে, এখানে একটু ব্ল্যাকিশ দেখতে পাচ্ছ। হ্যাঁ কে নাইম, হ্যাঁ অবশ্যই এটা পরবর্তীতে এটা রেকর্ডেড থেকে যায়, লাইভ ক্লাসটা রেকর্ডেড থেকে যায়, যারা এখানে জয়েন করতে পারো নাই বা যাদের হয়তো অন্য বিজি থাকতে পারো বা অন্য কাজে ব্যস্ত থাকতে পারো, তারা পরবর্তীতে রেকর্ডেড লাইভটা দেখে নিতে পারো। তাছাড়া এগুলা প্রত্যেকটা ক্লাস এক্সিস মেডিকেল স্কুলের ইউটিউব চ্যানেলেও আপলোড করে দেওয়া হয়, সুতরাং এখানে অনেক সোর্স আছে, তুমি ক্লাস মিস করতে পারবা না, অসুবিধা নাই।
তাহলে দেখো রেটিকুলার ফাইবার্স আর সেলডম ভিজিবল ইন হেমাটক্সিলিন অ্যান্ড ইউসিন প্রিপারেশন বাট আর ক্যারেক্টারিস্টিক্যালি স্টেইনড ব্ল্যাক আফটার ইমপ্রেগনেশন উইথ সিলভার সল্ট। সিলভার সল্ট দিয়ে এটা কেমন হয়ে যায়? ব্ল্যাক হয়ে যায়। সেই জন্য এটাকে আমরা নাম দিয়েছি আরজাইরোফিলিক। আরজাইরোস যেটা গ্রিক ওয়ার্ড থেকে এসছে, এটার মানে হচ্ছে সিলভার। সিলভার সল্ট দিয়ে যদি আমি স্টেইনিং করি তাহলে এটা ব্ল্যাকিশ আসে। হ্যাঁ, ব্ল্যাকিশ আছে, কারণ এটা সিলভার সল্টের প্রতি অ্যাফিনিটি আছে। সেটার এই তোমার এই যে সিলভার সল্টের প্রতি যে তার অ্যাফিনিটিটা, এটার জন্য এটাকে বলা হয় আরজাইরোফিলিক। তাহলে দেখো রেটিকুলার ফাইবার্স কিন্তু অলসো পিরিয়ডিক অ্যাসিড শিফট পজিটিভ। কেন? কারণ এখানে কিন্তু সুগার মলিকুল আছে, সুগার চেইন আছে। আমরা পিরিয়ডিক অ্যাসিড শিফট অর PAS এটা আমরা কেন করি? এটা আমরা বেসিক্যালি হচ্ছে যে যদি আমাদের কোনো সুগার ময়েটিস থাকে, যে সেগুলোকে আমরা ডিটেক্ট করার জন্য যে স্টেইনটা করি সেটাই হচ্ছে পিরিয়ডিক অ্যাসিড শিফট। তাহলে রেটিকুলার ফাইবারের মধ্যে যেহেতু সুগার চেইন আছে সেজন্য কিন্তু এটা পজিটিভ আসে। হ্যাঁ, আরজাইরোফিলিক তো অবশ্যই, এছাড়াও সে পিরিয়ডিক অ্যাসিড শিফট পজিটিভ। কেন? ইজ ডিউ টু দ্য হাই কন্টেন্ট অফ সুগার চেইন বাউন্ড টু টাইপ 3 কোলাজেন আলফা সাব চেইন অর আলফা চেইন। ঠিক আছে, কারণ এটার হচ্ছে তোমার টাইপ 3 কোলাজেন, তো অবশ্যই টাইপ 3 কোলাজেনের আলফা চেইনের মধ্যে সুগার একটা চেইন থাকে। এটার যদি মলিকুলার স্ট্রাকচারটা আমরা দেখি তখন এটা আমরা দেখতে পাবো। আমাদেরকে জাস্ট এটা একটু মেমোরিতে রাখতে হবে, এটা আরজাইরোফিলিক, কারণ হেমাটক্সিলিন ইউসিন দিয়ে এটা স্টেইনড, মানে এটা দেখা যাবে না। হেমাটক্সিলিন ইউসিন দিয়ে যদি আমি করি তাহলে দেখা যাবে না। সেই জন্য আমাকে করতে হবে হচ্ছে তোমার সিলভার সল্ট দিয়ে এটা ব্ল্যাকিশ আসে, সেই জন্য আমরা এটাকে বলি হচ্ছে আরজাইরোফিলিক। এছাড়া এটা হচ্ছে তোমার পিরিয়ডিক অ্যাসিড শিফট পজিটিভ। এটা কেন পিরিয়ডিক অ্যাসিড শিফট পজিটিভ? এটার মধ্যে সুগার চেইন আছে, এটার মধ্যে হাইলি কন্টেন্ট অফ সুগার চেইন, এবং আসলে এই স্টেইনিংটা আমরা করি সুগার ময়েটিটাকে ডিটেক্ট করার জন্য। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যেটা ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসই আমাদের কানেক্টিভ টিস্যুর মধ্যে ডিস্ট্রিবিউশন যেটা, সেটা অবশ্যই একটা ম্যান্ডেটরি একটা জিনিস যে আমাদেরকে একটু জানতে হবে। আমাদেরকে যখন আমাদের মোটামুটি একটা পুরো স্ট্রাকচারের মধ্যে মনে করো যে একটা ধারণা হয়ে যায়, তখন হয়তো আমরা কিছু জিনিস বুঝে বলতে পারি। বাট হঠাৎ করে যদি কেউ জিজ্ঞেস করে, এটা যে কেউ আটকে যাওয়াটা খুবই পজিটিভ, এটাতে কেউ ঘাবড়াবা না, সবাই ধীরে সুস্থে পরীক্ষা দিবা। খুব দ্রুত পরীক্ষা দিতে যে 10টা ভুলভাল অ্যান্সার দেওয়ার থেকে একটু সময় নিয়ে সঠিক 5টা অ্যান্সার করা আমার কাছে বেশি আমি শ্রেয় মনে করি। আমি নিজেও পরীক্ষাটা এভাবে দিই। অনেকে হয়তো আমি একটু ধীরে পরীক্ষা দেই দেখে অনেকে হয়তো আমার প্রতি বিরক্ত হতো। যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন আমার প্রতি বিরক্ত হতো, কিন্তু আমি একটু চিন্তা ভাবনা করি, আমি অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করি। বিকজ অ্যানাটমি ইজ আ হিউজ সিলেবাস, অ্যান্ড আমার ছোট ব্রেইনের মধ্যে এত বড় একটা সিলেবাস মাথার মধ্যে ঢুকাই নিয়ে এসে আমাকে বসতে হয়। সো আমাকে একটু চিন্তা ভাবনা করে অ্যান্সারটাই আমি দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, যদি ব্লার আসে, হ্যাঁ, যাদের ব্লার আসছে তারা কিন্তু তোমরা যেটা করো সেটা হচ্ছে লাইভটা কেটে আবার লাইভে ঢুকো। হ্যাঁ, আমি কিন্তু ক্লিয়ার দেখতে পাচ্ছি, ক্লিয়ারটা দেখতে পাচ্ছি, এবং আমি ক্লাসের শুরুতেই আমি বলে নিয়েছি, সবাই আমাকে বলছে ক্লিয়ার। এখন দেখো হয়তো একটু ক্লিয়ার আসছে। আর যারা দেখতেছো যারা ব্লার দেখছো তারা লাইভটা কষ্ট করে কেটে আবার একটু ইন্টার করো প্লিজ। আচ্ছা, তাহলে দেখো যে কোথায় থাকে, একটা হচ্ছে রেটিকুলার লেমিনা অফ দ্য বেসমেন্ট মেমব্রেন, তার মানে কোথায় থাকছে? বেসমেন্ট মেমব্রেনে থাকে। এছাড়া এডিপোসাইটে থাকে, স্মুথ মাসেল, নার্ভ ফাইবার অ্যান্ড স্মল ব্লাড ভেসেলসে থাকে। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার যে সাপোর্টিভ স্ট্রোমা অফ দ্য প্যারেনকাইমাল সিক্রেটরি সেল, আর এছাড়া থাকে হচ্ছে লিভার এবং এন্ডোক্রাইন সেলে। আচ্ছা, তোমাদের যদি কোনো প্রবলেম হয় বা বুঝতে অসুবিধা হয় বা স্লাইডটা যদি একটু ব্লার দেখো, আমাকে প্লিজ একটু জানাবা। হ্যাঁ, আমি কিন্তু এখান থেকে ক্লিয়ার দেখতে পাই। হ্যাঁ, আমি হয়তো বুঝবো না, সেজন্য আমাকে একটু নোটিফাই করো। ওকে, এরপরে আর কোথায় থাকে? হিমোপয়েটিক যে টিস্যুগুলো থাকে সেটার স্ট্রোমাতে থাকে, হিমোপয়েটিক টিস্যুর স্ট্রোমাতে থাকে, যেমন হচ্ছে তোমার বোন ম্যারো। আর এছাড়া কিছু লিম্ফয়েড অর্গান আছে যেমন স্প্লিন, লিম্ফ নোড, এগুলোতে থাকে। হ্যাঁ, এগুলোতে থাকে। আসলে আমার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে রেটিকুলার টিস্যু বলতেই আমার মাথার মধ্যে ধাম করে আসে হচ্ছে রেটিকুলার লেমিনা
অফ দ্য বেসমেন্ট মেমব্রেন প্লাস হচ্ছে এই অর্গানগুলো বোন ম্যারো, স্প্লিন, লিম্ফ নোড, লিভার, এগুলো আমার মাথার মধ্যে সারাক্ষণ থাকে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের যে পিকচারটা, এইটা হচ্ছে দেখো এই যে আমি এটা হেমাটক্সিলিন ইউসিন দিয়ে করা, হ্যাঁ, সেই জন্য পার্পল কালার এসছে, দেখো পার্পলিশ ব্লু আর পিঙ্কিশ কালার এসছে। এই যে এগুলো হচ্ছে যে ছড়ানো চিকন চিকন চারিদিকে যে ছড়ানো, এগুলো হচ্ছে চিকন 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 চিকন, এগুলো হচ্ছে রেটিকুলার ফাইবার। তার থেকে একটু থিক যে ফাইবারগুলো, এগুলো হচ্ছে আমাদের কোলাজেন ফাইবার। তার মানে কোলাজেন ফাইবারগুলো হচ্ছে সবচেয়ে মোটা, হ্যাঁ। তারপরের যে মোটাটা সেটা হচ্ছে আমাদের ইলাস্টিক ফাইবার। আর এরপরে একদম থিন অনেক, দেখো একদম কি বলে এটাকে, নেটওয়ার্কের মতো পুরা মনে হচ্ছে যে জালি সুতার মতো চারিদিকে ছড়িয়ে আছে, এগুলো হচ্ছে আমাদের রেটিকুলার ফাইবার। ওকে, দিস আর দ্য ফাইবারস। আচ্ছা, এটা হচ্ছে একটা পার্থক্য, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সবাই স্পষ্ট দেখতে পাচ্ছে এখন। এটা পার্থক্য, এখান থেকে সবকিছু দিতে হবে না, এখান থেকে সবকিছু দিতে হবে না। দেখো এখানে যে কালারটা দেখবা, এটা 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 কখনকার কালার, দেখো এখানে লিখছি পার্লি হোয়াইট। আসলে কি কোলাজেন ফাইবারটা এরকম দেখা যাচ্ছে না, এটা কিন্তু এখানে পিকচারটা যেটা সেটা কিন্তু আফটার স্টেইনিং। তুমি যদি ফ্রেশলি কোনো কোলাজেন ফাইবার দেখো তাহলে কিন্তু তুমি পার্লি হোয়াইট দেখতে পাবা, হ্যাঁ, পার্লি হোয়াইট দেখতে পাবা। আর ইলাস্টিক ফাইবারটা হচ্ছে ইয়েলো, আর রেটিকুলার ফাইবার ওভাবে খালি চোখে তো ওভাবে দেখাই যাবে না, কালারলেস। আমরা কিন্তু যখন পার্থক্য লিখবো তখন যদি আমাদেরকে হিস্টোলজিক্যাল পার্থক্য বলে তাহলে কিন্তু আন্ডার মাইক্রোস্কোপের নিচে আমরা যা যা দেখতে পাই শুধু সেগুলো ইনক্লুড করব। আমরা গ্রসের কোনো কিছু হিস্টোলজিতে টানবো না, ঠিক আছে। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। যে মনে করো যে ডায়ামিটার, তুমি যদি থিকনেসও দাও, আমার থিকনেসটাও আমার কাছে এত বেশি ইম্পর্টেন্ট না, কারণ আমি জানি যে থিনেস্ট হচ্ছে রেটিকুলার। তুমি যদি এভাবে লেখো যে দিস ইজ থিক, this is thinner than collagen fiber and it is the thinnest, হবে অ্যান্সার আমরা একদম একসেপ্ট করে নিব। তোমার থিকনেস ডায়ামিটার মনে না থাকলে কোনো অসুবিধা নাই। তারপরে দেখো যে এটা হচ্ছে কি বলছে, স্টেনিং, এগুলা দিবা না, যে কালার নং এগুলা দরকার নাই, এগুলা দরকার নাই। আমার হিস্টোলজিতে আমার স্টেনিংটা খুব দরকার, স্টেন অ্যান্ড অ্যাপিয়ারেন্স। এটা হচ্ছে ডাল পিঙ্ক উইথ ইওসিন, মানে ইওসিন দিয়ে তুমি যখন এটাকে কালার করবা তখন এটা ডাল পিঙ্ক দেখা যাবে। আর এটা হচ্ছে তোমার ব্রাইট কালার আসবে, হ্যাঁ, ব্রাইট কালার আসবে। আর এটা তো তোমার হেমাটক্সিন ইউসিন দিয়ে কিন্তু রেটিকুলার ফাইবার স্টেনিং নিবে না, ঠিক আছে, রেটিকুলার ফাইবার স্টেনিং নিবে না। তারপর প্রোটিনে আসো, প্রোটিন হচ্ছে কোলাজেন প্রোটিন, দিস ইজ দ্য ইলাস্টিন প্রোটিন অ্যান্ড দিস ইজ রেটিকুলিন, ঠিক আছে, দিস ইজ রেটিকুলিন প্রোটিন। আচ্ছা, এখানে ফিচার্সটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। এখানে একটা ডায়ামিটার বলছে, ডায়ামিটারটা এখানে ভ্যারি করে, এখানে একটু ভ্যারি করেছে বইয়ের সাথে। এটা তোমরা তোমাদের যে লেটেস্ট এডিশন আছে সেটা দেখে তোমরা এখানে বসায় দিবা। আর ফিচার্সের মধ্যে দেখো এটা হচ্ছে ওএভি, ডু নট ব্রাঞ্চ, রান ইন বান্ডলস, দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট ফিচার্স অ্যান্ড ফিচার্স। এটা হচ্ছে ওএভি থাকবে, ব্রাঞ্চিং থাকবে না এবং বান্ডেল হিসেবে থাকবে। আর এটা হচ্ছে দেখো ওএভি না, এটা কিন্তু ওএভি না, হ্যাঁ, ওএভি হলো কি একদম লেস ওএভি। তুমি যদি ওএভি না বলো অসুবিধা নাই, তাহলে আমি কি বলবো, এখানে ব্রাঞ্চিং অবশ্যই দেখা যাচ্ছে, ব্রাঞ্চিং আছে এবং রান সিংলি মানে কি একটা একটা করে আছে, এটা কিন্তু বান্ডেল হিসেবে থাকে না। কোলাজেন ফাইবারটা বান্ডেল হিসেবে থাকে, এটা কিন্তু বান্ডেল হিসেবে থাকে না। আর এখানে ফিচার্সটা দেখো, এটা স্ট্রেইট, এটা একদম ব্রাঞ্চিং অ্যানাস্টোমোসিং, তুমি যা বলো তাই রেটিকুলার ফাইবারে আছে। এটা স্ট্রেইট থাকে এবং এটা ব্রাঞ্চিং অ্যান্ড অ্যানাস্টোমোসিং। আমি কিন্তু আমার ক্লাসে আমি বারবার করে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো ধরিয়ে দিই, এগুলো ভুল হলে পুরো পার্থক্যটা ভুল হয়ে যাবে, ঠিক আছে, পুরো পার্থক্যটা ভুল হয়ে যায়। তুমি যদি ফার্স্টে ফিচার্স দিয়ে শুরু করো কোনো সমস্যা নাই, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো কোলাজেন ফাইবারটা ওয়েভি থাকবে, এটা ওয়েভি না, এটা স্ট্রেইট। এটা হচ্ছে ওয়েভি, এটাকে আমি ওয়েভি বলবো না, এটাকে আমি কোলাজেন ফাইবার থেকে লেস ওয়েভি বলবো, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে লেস ওয়েভি দেন কোলাজেন ফাইবার, আর এটা হচ্ছে স্ট্রেইট। এটা কিরকম থাকে, এটা ব্রাঞ্চিং না, এটার মধ্যে ব্রাঞ্চিং আছে, এটার মধ্যে ব্রাঞ্চিং আছে, এটার মধ্যে কোনো কি বলে, এটা হচ্ছে তোমার রান ইন বান্ডেলস, মানে এরা বান্ডেলস হিসেবে থাকে, এখানে এরা একটা একটা করে থাকে, এই জন্য সিংলি বলছে, সিংলি মানে একা একা থাকা, এ হচ্ছে একা একা থাকে। আর এ হচ্ছে তোমার ব্রাঞ্চিং অ্যান্ড অ্যানাস্টোমোসিং নেটওয়ার্ক হিসেবে থাকে,
ঠিক আছে, তাহলে ও হচ্ছে তোমার মোটামুটি সোশ্যাল, কোলাজেন ফাইবার, ইলাস্টিক ফাইবার তো একদমই সোশ্যাল না, আনসোশ্যাল। আর রেটিকুলার ফাইবার হচ্ছে ভয়ঙ্কর সোশ্যাল, হ্যাঁ, খুব বন্ধুত্ব করে ফেলতে পারে। আর এখানে কিছু স্পেশাল স্টেইনিং এর নাম বলা হয়েছে, যে দেখো তোমার আর্গন নাইট্রেট দিয়ে করলে ব্রাউন আসে, মেসন স্ট্রাইক্রোম দিয়ে করলে ব্লু আসে, এটা অর্চিন দিয়ে করলে ব্ল্যাক আসবে, রেটিকুলার ফাইবারটা আর্গন নাইট্রেট দিয়ে করলে ব্ল্যাক আসবে। এটা তোমরা দিতেও পারো, না দিতেও পারো, অসুবিধা নাই, তবে দিলে একটা পয়েন্ট বাড়লো আর কি। আর এটা সাইট কোথায়, এখানে একটা জিনিস এখানে বাদ দাও, মানে যখন এটা দেওয়া হয়েছে তখন এটা বাদ গিয়েছে। এখানে আমরা আরেকটা জিনিস কিন্তু অ্যাড করতে পারি, সেটা হচ্ছে আচ্ছা কিভাবে মনে রাখবা একটু দেখো, আমি আগে বলেছি যে রেটিকুলারটা বললে আমার মাথার মধ্যে দেখো বোন ম্যারো আসছে, লিম্ফয়েড অর্গান আসছে, লিম্ফয়েড অর্গানের মধ্যে স্প্লিন আছে, লিম্ফ নোড আছে, তারপরে লিভারের কথা মনে আসছে, এবং রেটিকুলারের সাথে আমাদের খুব সুন্দরভাবে মিলে যাচ্ছে রেটিকুলার লেমিনা, তাহলে রেটিকুলার লেমিনাতে থাকবে। ইলাস্টিক ফাইবার কোথায়, তুমি যদি এটা বলো যে যেসব মানে ইলাস্টিক কার্টিলেজ যেগুলোতে আছে সেগুলোতেও ইলাস্টিক ফাইবার আছে, তুমি সেভাবেও বলতে পারো। আমি যেগুলো দিয়েছি সেগুলো বলতে হবে তাও কোনো জরুরি না, লাঙে পাওয়া যাচ্ছে। তারপরে তুমি যদি বলো যে বিভিন্ন আর্টারির চারদিকে, যেমন অ্যাওর্টা, পালমোনারি ট্রাঙ্ক, বড় বড় আর্টারির চারদিকে ইলাস্টিক ফাইবারগুলো পাওয়া যায়। এরপরে তোমার তুমি ইলাস্টিক কার্টিলেজ যেগুলো পাওয়া যায় সেগুলো তো তুমি দিতে পারো, কারণ ওখানেও কিন্তু ইলাস্টিক ফাইবার থাকবে। ঠিক আছে, এভাবে একটু মিলিয়ে কষ্ট করে আমাদেরকে মনে রাখতে হবে, কিছু করার নাই। হ্যাঁ, কারণ এটা হচ্ছে এপাশ ওপাশ, টেবিলের এপাশ ওপাশ। আমরা যখন টেবিলের ওপাশে ছিলাম তখন আমরা বিভিন্ন টিপস ট্রিক্স হাবি জাবি দিয়ে মনে রেখেছি, তোমাদেরকে এখন একটু মনে রাখতে হবে। এখন তুমি যদি বলো আমিও কিন্তু মানে বলবো না যে আমার এত বেশি মনে থাকে, তা না, আমি চেষ্টা করি মনে রাখার, ঠিক আছে, চেষ্টা করি মনে রাখার। যেমন এটা দেখো টেন্ডনে পাওয়া যায়, লিগামেন্টে পাওয়া যায় কোলাজেন ফাইবার। আর এটা হচ্ছে তোমার যেহেতু ইলাস্টিসিটি দেয়, যে বিভিন্ন ধরনের লিগামেন্টে, ভোকাল কর্ডে, লাংসে, এগুলোতে পাওয়া যায়। তারপরে হচ্ছে তোমার রেটিকুলার ফাইবারগুলো কোথায় পাওয়া যায়, রেটিকুলার ফাইবারগুলো পাওয়া যাচ্ছে স্প্লিন, লিভার, লিম্ফ নোড, কিডনি, বেসমেন্ট মেমব্রেন, এই যে এভাবে একটু করে মনে রাখবা, ঠিক আছে। এটা এক্সাম্পলটা একসাথে দিয়ে দিছে, আমি আসলে এটাকে ফাংশন হিসেবে আলাদা করব, যেমন হচ্ছে তোমার টু প্রোভাইড স্ট্রেংথ, টু প্রোভাইড ইলাস্টিসিটি, টু প্রোভাইড সাপোর্ট, এইটাকে আমি একটা পয়েন্ট বানায় ফেলবো, আর এক্সাম্পলটাকে আমি আরেকটা পয়েন্ট বানাবো। হ্যাঁ, আমি এরকম করে আমি আমার পয়েন্ট বাড়াবো। আচ্ছা, তারপরে স্লাইডে যাই। এরপর হচ্ছে টাইপস অফ কানেকটিভ টিস্যু। হ্যাঁ, দেখো টাইপস অফ কানেকটিভ টিস্যুটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু, একটা হচ্ছে ডেন্স কানেকটিভ টিস্যু। এটা কিসের উপর ডিপেন্ড করে করা হয়েছে, এটা কিন্তু কোলাজেনের অ্যামাউন্ট, কতটুকুন অ্যামাউন্টের কোলাজেন প্রেজেন্ট আছে, কোলাজেন প্রোটিনটা, সেটার উপর ডিপেন্ড করে আমরা কানেকটিভ টিস্যু প্রপারকে দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু আর একটা হচ্ছে ডেন্স কানেকটিভ টিস্যু। এই কথাটা কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করবে যে লুজ ডেন্স কিসের উপর ভিত্তি করে তুমি, কিসের উপরে ভিত্তি করে তুমি লুজ আর ডেন্স করলা, কোলাজেন ফাইবার প্রেজেন্ট, অ্যামাউন্ট অফ কোলাজেন প্রেজেন্ট, এটার উপর ডিপেন্ড করে আমি লুজ এবং ডেন্স দুটো ভাগে ভাগ করেছি। আচ্ছা, লুজ কানেকটিভ টিস্যু যেটা, সেটা হচ্ছে এটাই সবচেয়ে বেশি কমন। এটা হচ্ছে বিভিন্ন এপিথেলিয়াল লাইনিং, বিভিন্ন অর্গানের যে এপিথেলিয়াল লাইনিং আছে সেটার ঠিক নিচেই থাকে। আর এটাকে আমরা এরিওলার টিস্যু বলি। হ্যাঁ, এটাকে আমরা এরিওলার টিস্যু বলি। আর এটা বেসিক্যালি আমি লুজ কেন বলতেছি, এখানে তোমার সেল, ফাইবার, গ্রাউন্ড সাবস্টেন্স ইজ রাফলি ইকুয়াল পার্ট, মানে মনে করো যে মোটামুটি একটা ইকুয়াল অ্যামাউন্টে থাকে। হ্যাঁ, এই জন্য আমি বলছি যে মনে করো যেটা হচ্ছে রাফলি ইকুয়াল পার্ট, বাট এখানে বেশি থাকে কিন্তু সেলটা বেশি থাকবে। আচ্ছা, এরপরে দেখো সেলটা বেশি থাকবে, ফাইবারস কম থাকবে। হ্যাঁ, সেল বেশি থাকবে, ফাইবারস কম থাকবে, আর গ্রাউন্ড সাবস্টেন্সও অনেক কম থাকবে। দ্য মোস্ট নিউমেরাস সেল ফাইব্রোব্লাস্ট, সেটাতে কোনো সন্দেহ নাই, বাট দ্য আদার টাইপ অফ কানেকটিভ টিস্যু সেলস আর অলসো নর্মালি ফাউন্ড অ্যালং উইথ নার্ভ অ্যান্ড স্মল ব্লাড ভেসেলস। এটা তো খুবই স্বাভাবিক যে তোমার মেইনলি থাকবে ফাইব্রোব্লাস্ট, এবং অবশ্যই আদার্স কিছু সেলও তো থাকবে, শুধু তো ফাইব্রোব্লাস্ট থাকবে না, তবে বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে হচ্ছে ফাইব্রোব্লাস্ট। তারপর কোলাজেন ফাইবারস হচ্ছে প্রিডমিনেন্ট, কোলাজেন ফাইবারটা বেশি পাওয়া যায়। তারপরে তোমার অল্প কিছু ইলাস্টিক ফাইবার থাকে আর রেটিকুলার ফাইবার থাকে, এবং পরে একদম লিস্ট অ্যামাউন্ট, একদম একটা লিস্ট টু এ মডারেট অ্যামাউন্ট অফ গ্রাউন্ড সাবস্টেন্স থাকে। ঠিক আছে, দ্য লুজ কানেকটিভ টিস্যু হ্যাজ এ ডেলিকেট কনসিস্টেন্সি, ইট ইজ ফ্লেক্সিবল, নট ভেরি রেজিস্ট্যান্স টু স্ট্রেস। এটা তোমার একটা ফ্লেক্সিবিলিটি দিবে, বাট তোমাকে কিন্তু স্ট্রেসের
অ্যাগেনস্টে রেজিস্ট্যান্স দিবে না। স্ট্রেসের অ্যাগেনস্টে কিন্তু লুজ কানেক্টিভ টিস্যু তোমাকে কোনো রেজিস্ট্যান্স দিবে না, ঠিক আছে? স্ট্রেসফুল কন্ডিশনে তোমাকে কোনো রেজিস্ট্যান্স এটা দিবে না, এটা তোমাকে ফ্লেক্সিবিলিটি দিবে। আর এখানে আমরা আসলে মনে রাখি যে লুজের সাথে ডেন্সের যে পার্থক্যটা, ডেন্সের সেল, লুজ কানেক্টিভ টিস্যুতে হচ্ছে সেল বেশি থাকে, ফাইবার্স এবং গ্রাউন্ড সাবস্টেন্স কম থাকে, আর এটার উল্টাটাই হচ্ছে ডেন্স কানেক্টিভ টিস্যু। তাহলে দেখো এটার ডিস্ট্রিবিউশন কোথায়, মিউকাস মেমব্রেন দ্যাট লাইন্স দ্য হলো অর্গান, তারপর হচ্ছে ল্যামিনা প্রপ্রিয়াতে পাবা, পেপিলারি লেয়ার অফ ডার্মিস, আর সারাউন্ডিং দ্য প্যারেনকাইমা অফ দ্য গ্ল্যান্ড, মানে প্যারেনকাইমাতে পাবা, প্যাপিলারি লেয়ারে পাবা। ডার্মিসের তো দুইটা লেয়ার, এটা তো উল্লেখ করে দিতে হবে। হ্যাঁ, প্যাপিলারি লেয়ারটা হচ্ছে আমাদের লুজ কানেক্টিভ টিস্যু, তারপর হচ্ছে ল্যামিনা প্রপ্রিয়া, আর হচ্ছে মিউকাস মেমব্রেন দ্যাট লাইন্স দ্য হলো অর্গানস। আর ডেন্স কানেক্টিভ টিস্যু, ডেন্স কানেক্টিভ টিস্যু যে দেখো প্রথম কথাটাই হচ্ছে গ্রেটার প্রপোর্শন অফ ফাইবার। গ্রেটার প্রপোর্শন অফ ফাইবার বেসিক্যালি টাইপ 1 কোলাজেন ফাইবার থাকে, মেইনলি হচ্ছে আমাদের টাইপ 1 কোলাজেন ফাইবার থাকে, খুব অল্প পরিমাণে সেল থাকে এবং সেগুলো হচ্ছে ফাইব্রোব্লাস্ট। সেল তো খুবই অল্প পরিমাণে থাকে, তার মধ্যে ফাইব্রোব্লাস্টই বেশি পাবা, অ্যান্ড লেস গ্রাউন্ড সাবস্টেন্স। হ্যাঁ, গ্রাউন্ড সাবস্টেন্সটা কম থাকে। It is divided into two subtypes according to their orientation of its fiber, dense regular and dense irregular। এটা জিজ্ঞেস করে যে তুমি যে ডেন্সটাকে দুটো ভাগে ভাগ করেছো, ডেন্স রেগুলার কানেক্টিভ টিস্যু অ্যান্ড ডেন্স ইরেগুলার কানেক্টিভ টিস্যু, কিসের উপর ভিত্তি করে? এটা ফাইবারের ডাইরেকশনের উপর ভিত্তি করে। যদি রেগুলার ফাইবারের অরিয়েন্টেশনটা যদি রেগুলার হয় তাহলে আমি সেটাকে বলবো ডেন্স রেগুলার, আর যদি ফাইবারের অরিয়েন্টেশনটা ইরেগুলার হয় তাহলে আমি বলবো ডেন্স ইরেগুলার। সো সিম্পল। Dense irregular connective tissue দেখো where the bundle of collagen fiber appears randomly interwoven with no definitive orientation, কারণ এদের কোনো ডেফিনিটিভ তুমি অরিয়েন্টেশন পাবা না। দেখো এখানে খেয়াল করে দেখো, দিস ইজ দ্য ডেন্স ইরেগুলার কানেক্টিভ টিস্যু। সার্কুলেটরি সিস্টেমের উপর ক্লাস নেবেন আজকে? না না, আমি আগে তোমাদের বেসিকটা শেষ করব, তারপর হচ্ছে আমি ইয়াটা শুরু। হ্যাঁ, ল্যামিনা প্রপ্রিয়া আমি তোমাদেরকে পড়াবো, আমি এখানে বলবো না, কারণ এটা মিউকাস মেমব্রেনে পাওয়া যায়। হ্যাঁ, মিউকাস আমাদের যে কোনো তোমার যখন আমি ট্র্যাক্ট পড়াবো তোমাদেরকে, তখনই আমি ল্যামিনা প্রপ্রিয়া নিয়ে আমি ডিটেলস বলবো। এখন আর এই ক্লাসে আর বলবো না, কারণ একটার সাথে আরেকটা লাগালে না একটু উল্টাপাল্টা হয়ে যাবে। ওইখানে আমি তোমাদেরকে সুন্দর করে ডিটেলস পড়াবো, জান্নাতুল ফেরদৌসি। আচ্ছা, এখানে হচ্ছে দেখো, এখানে কিন্তু কোনো রেগুলার অ্যারেঞ্জমেন্টে নাই, এগুলা সবই যে ওইভি বান্ডেল দেখছো না, এগুলো কোলাজেন ফাইবার কিন্তু। তা কোলাজেন বান্ডেলগুলো দেখো, একটা এই সাইডে গেছে, আরেকটা ওই সাইডে গেছে, একটা এই সাইডে আসছে, কোনো কিন্তু ডেফিনিটিভ অরিয়েন্টেশনে নাই। সেই জন্য আমি বলতেছি ডেন্স ইরেগুলার কানেক্টিভ টিস্যু। এটার ডিস্ট্রিবিউশন হচ্ছে ডার্মিস অফ স্কিন, তারপরে সাবমিউকোসাতে থাকে পেরিঅস্টিয়াম, পেরিকন্ড্রিয়াম অ্যান্ড ক্যাপসুল অফ দ্য অর্গান, যেমন স্প্লিন, ওভারি, টেস্টিস, এই অর্গানগুলোর ক্যাপসুলে থাকে ডেন্স ইরেগুলার কানেক্টিভ টিস্যু। তারপরে হচ্ছে ডেন্স রেগুলার কানেক্টিভ টিস্যু, দেখতে পাচ্ছ কত সুন্দর অরিয়েন্টেশনে আছে, মানে এটা একটা ডেফিনিটিভ একটা অরিয়েন্টেশন মেনটেন করে, মানে একটা ডাইরেকশনে থাকে, সেই জন্য আমি এটাকে বলতেছি ডেন্স রেগুলার কানেক্টিভ টিস্যু। ডেন্স রেগুলার কানেক্টিভ টিস্যু এগুলো একটার সাথে একটা প্যারালালি আছে এবং একটা দিক মেনটেন করছে, একটা ডাইরেকশন মেনটেন করছে। এটার এক্সাম্পল হচ্ছে টেন্ডন, লিগামেন্ট অ্যান্ড অ্যাপোনিউরোসিস। টেন্ডন, লিগামেন্ট অ্যান্ড অ্যাপোনিউরোসিস। তারপরে তোমাদেরকে জিজ্ঞেস করে টেন্ডন কি, অ্যাপোনিউরোসিস কি, লিগামেন্ট কি, এগুলো অবশ্যই কানেক্টিভ টিস্যু। ফার্স্টে বলবা যে দিজ আর দ্য কানেক্টিভ টিস্যু, তখন বলবে যে কোন ধরনের কানেক্টিভ টিস্যু, ডেন্স ইরেগুলার কানেক্টিভ টিস্যু, সরি ডেন্স রেগুলার কানেক্টিভ টিস্যু। হ্যাঁ, ডেন্স রেগুলার কানেক্টিভ টিস্যু। তাহলে দেখো এখানে কি বলছে, টেন্ডনগুলো কেমন দেখতে? টেন্ডনগুলো হচ্ছে কর্ড লাইক স্ট্রাকচার দ্যাট কানেক্টিং মাসেল টু দ্য বোনস। এরা হচ্ছে কর্ড লাইক স্ট্রাকচার, যেগুলো হচ্ছে মাসেলটাকে বোনসের সাথে কানেক্ট করে। অ্যাপোনিউরোসিস কি শীট লাইক স্ট্রাকচারস, মানে শীটের মতো। আর লিগামেন্টস হচ্ছে তোমার ব্যান্ড অর শীট, ব্যান্ডও হতে পারে, শীটসের মতো হতে পারে, ব্যান্ডসের মতো স্ট্রাকচার দ্যাট হোল্ড টুগেদার কম্পোনেন্টস অফ দ্য স্কেলিটাল সিস্টেম। আচ্ছা, এরপরে হচ্ছে রেটিকুলার টিস্যু। আমরা একটু আগে রেটিকুলার ফাইবার পরে আসলাম না, সেম। হ্যাঁ, রেটিকুলার টিস্যুটা দেখো, রেটিকুলার টিস্যুতে প্রচুর পরিমাণে কোলাজেন ফাইবার থাকবে। এটা তো টাইপ 3 কোলাজেন, যেটা রেটিকুলার টিস্যুর মধ্যে বেসিক্যালি যে প্রোটিনটা দিয়ে তৈরি সেটা হচ্ছে টাইপ 3 কোলাজেন, ঠিক আছে। এবং এটাকে আমরা এই যে কোলাজেনটা সেটার নাম হচ্ছে রেটিকুলিন। এখানে যে কোলাজেন প্রোটিনটা দিয়ে তৈরি
এটার নাম হচ্ছে রেটিকুলিন অ্যান্ড প্রোডিউসড বাই দ্য মডিফাইড ফাইব্রোব্লাস্ট ওফেন কল্ড রেটিকুলার সেল। আসলে রেটিকুলিনটা কি দিয়ে আমাদের কোন সেল থেকে আসে? ফাইব্রোব্লাস্ট থেকে তো অবশ্যই আসে, যেটার নাম হচ্ছে রেটিকুলার সেল। মানে ফাইব্রোব্লাস্টটাই তোমার মডিফাইড হয়ে রেটিকুলার সেলে রূপান্তরিত হয়। এই রেটিকুলার সেল থেকে রেটিকুলিন প্রোটিনটা রিলিজ হয়। এটা এক ধরনের কোলাজেন প্রোটিন। কথা বুঝে গেছে? আচ্ছা, প্রান্ত সাহা, এইটাই হচ্ছে পুরোটা স্ক্রিন। হ্যাঁ, এখানে যে ছোট ছোট কথাগুলো এগুলো দেখতে পারবা না। এখানে খালি আমি দেখিয়েছি যে এগুলো রেটিকুলার ফাইবার, আর এই যে গোল গোল যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই হচ্ছে রেটিকুলার সেল। এক্সকিউজ মি। এখানে যে কালো কালো যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে রেটিকুলার ফাইবার, আর গোল গোল যে লাল লাল যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে রেটিকুলার সেল। এটা তোমাদের বইয়ে এই পিকচারটাতে আছে, বইটা খুললেই দেখতে পারবা। আসলে এর থেকে বেশি বড় করা তো সম্ভব না, কারণ আমি তো কোনো প্রজেক্টরে ক্লাস নিচ্ছি না। প্রজেক্টর হলে এটাকে অনেক বড় ম্যাগনিফাই করে দেওয়া যায়। যেহেতু আমার স্ক্রিনটা হচ্ছে আমার ডেস্কটপের যেই কি বলে এটা, ডেস্কটপটাই হচ্ছে আমার এখন আমার স্ক্রিন। কথা বুঝতে পারছো? সেই জন্য সব কিছু এত ম্যাগনিফাই করে দেখানো সম্ভব হয় না। আচ্ছা, এখন দেখো তাহলে আমি একটা জিনিস বলি, আমি চেষ্টা করি সব কিছু ছোট ছোট করে বলার। এটা থেকে তোমরা যতটুকু মাথায় রাখতে পারো মাথায় রাখবা, বেশি মাথার মধ্যে মানে স্ট্রেস দেওয়ার দরকার নেই। এগুলো তোমাদের সবই নোট ডাউন করা থাকে, খুব সুন্দর করে তোমরা নোটও করে ফেলো। সুতরাং নোট ডাউন করা থাকবে। পরীক্ষার সময় আমি যে কথাগুলো বলি আমি কিন্তু বলে দিই যে এই জিনিসগুলো আমাদের আন্ডার গ্র্যাজুয়েশনে আসে, এগুলো পোস্ট গ্র্যাজুয়েশনে আসে। আমি কিন্তু আচ্ছা ওয়াজিফুর, এখন দেখো দেখতে পাচ্ছ কি না? ওয়াজিউর রহমান, হ্যাঁ, কি আমাকে বলছো যে একটু ক্লিয়ার দেখা যাচ্ছে না? তোমরা একটু, ও আচ্ছা ঠিক আছে। প্রান্ত সাহা, প্রান্ত তুমি এখন দেখো যে দেখা যাচ্ছে কিনা। আর যদি তুমি ক্লিয়ার না দেখো তাহলে লাইভটা কেটে আবার একটু জয়েন করো। আচ্ছা দেখো, এখানে হচ্ছে আমি রেটিকুলার টিস্যুর ক্ষেত্রে যেটা বলছি, রেটিকুলার টিস্যু আমরা কিছুক্ষণ আগে পড়ে আসছি যে রেটিকুলার ফাইবার, রেটিকুলার টিস্যুতে কিন্তু অবশ্যই রেটিকুলার ফাইবার থাকবে। আর রেটিকুলার ফাইবারটা হচ্ছে রেটিকুলিন প্রোটিন দিয়ে তৈরি। এই প্রোটিনটা হচ্ছে কোলাজেন টাইপের প্রোটিন। এই প্রোটিনের টাইপ হচ্ছে কোলাজেন টাইপের প্রোটিন। এখন প্রশ্ন হচ্ছে রেটিকুলিনটা সিক্রেশন হয় কোথা থেকে? অবশ্যই ফাইব্রোব্লাস্ট থেকে। আমি যদি আরও স্পেসিফিকভাবে বলতে চাই তাহলে আমি বলবো যে রেটিকুলিন প্রোটিনটা রিলিজ হচ্ছে রেটিকুলার সেল থেকে। রেটিকুলার সেলটা হচ্ছে কি মডিফাইড ফাইব্রোব্লাস্ট, মডিফাইড ফাইব্রোব্লাস্ট। এখন যদি কেউ বলে রেটিকুলার সেল থেকে রেটিকুলিনটা রিলিজ হচ্ছে, সেটাও কারেক্ট। কেউ যদি বলে ফাইব্রোব্লাস্ট থেকে রিলিজ হচ্ছে, সেটাও কারেক্ট। আমার কথা বুঝতে পারছো? সুতরাং এটা হচ্ছে আমি আরেকটু স্পেসিফিক করে দিয়েছি। আচ্ছা, এটার ডিস্ট্রিবিউশন হচ্ছে বোন ম্যারো, লিফ নোড, স্প্লিন, লিভার। সেম সেম, ওই যে রেটিকুলার ফাইবারে যা যা পড়েছো সেম সেম। আচ্ছা, এটা আমি একটা পিকচার দেখিয়েছি। অনেক সময় আমরা দেখো লুজ কানেক্টিভ টিস্যুকে কেন অ্যারিওলার টিস্যু বলে, এটা কিন্তু অনেক সময় আসে। এখন হচ্ছে আমাদের নতুন বইয়ের যেই তোমার এডিশনগুলো এসছে সেখানে কিন্তু লুজ অ্যারিওলার কানেক্টিভ টিস্যুটা আর বলে না, অ্যারিওলাটা বলে না। অ্যারিওলা মানে কি জানো? অ্যারিওলা মানে হচ্ছে একটা ফাঁকা স্পেস। এখানে দেখো, এখানে কিন্তু এটা হচ্ছে আমাদের লুজ কানেক্টিভ টিস্যু, সেটা কিন্তু একটা ফাঁকা স্পেসকে কভার করে আছে, ফাঁকা স্পেসের মধ্যে আছে। মানে এই কানেক্টিভ টিস্যুর মধ্যে একটা ফাঁকা স্পেস আছে, সেই জন্য এটাকে অ্যারিওলার টিস্যু বলে। কিন্তু বর্তমান বইগুলোতে অ্যারিওলার টিস্যু আর বলে না, সরাসরি লুজ কানেক্টিভ টিস্যু বলে। আচ্ছা, এটা বোঝার দরকার নাই, এইটা তোমাদের কোনো বোঝার দরকার নাই। এটা ছবি আমি অলরেডি দেখে ফেলেছি। এটা জাস্ট মানে আমার লেকচারে ছিল আর কি, এটা আমার নিজের জন্য আমি কালেক্ট করে এটা এখানে অ্যাটাচ করে দিয়েছিলাম। এটা তোমাদের দরকার নাই, অসুবিধা নাই। আমি এগুলো সুন্দর করে আলাদা করে দিয়ে দিয়েছি। মানে আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে যে লুজ কানেক্টিভ টিস্যুকে আগে লুজ অ্যারিওলার কানেক্টিভ টিস্যু বলে। অ্যারিওলা মানে হচ্ছে একটা ফাঁকা স্পেস। লুজ কানেক্টিভ টিস্যুর মধ্যে কিন্তু এক ফাঁকা স্পেস যদি থাকে সেটাকে আমরা লুজ অ্যারিওলার কানেক্টিভ টিস্যু বলি। হ্যাঁ, লুজ অ্যারিওলার কানেক্টিভ টিস্যু বলি। কিন্তু বর্তমান বইগুলোতে অ্যারিওলার কথাটা নাই, এটা উঠাই দিয়েছে। মোটামুটি এখন সবই লুজ কানেক্টিভ টিস্যু বলে। কথা বোঝা গেছে? এইটাই। তারপরে যেহেতু প্রিভিয়াসলি ছিল, তোমরা যদি কোথাও জিজ্ঞেস করতে পারো, ম্যাডাম তো কখনো এটা বলে নাই,
এইটাই হচ্ছে কথা। আর এই কোশ্চেনটা আমাকে পরীক্ষায় জিজ্ঞেস করেছিল, যখন আমি পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা দিই তখন আমাকে এই কোশ্চেনটা জিজ্ঞেস করেছিল, হ্যাঁ, কেন অ্যারিওলার টিস্যু বলা হয়। আচ্ছা দেখো হচ্ছে, হ্যাঁ বলতে পারো ম্যাডাম আপনি কি অ্যান্সারটা পারছিলেন? আসলে এত ক্লিয়ারলি বলতে পারি নাই, ধারে কাছ দিয়ে গেছি, মানে ধারের কাছ দিয়ে অ্যান্সারটা গিয়েছিল আর কি। যখন স্টুডেন্ট আসলে আমরা যখন স্টুডেন্ট থাকি তখন অনেক কিছুই আমাদের কাছে ক্লিয়ার থাকে না, এটা পড়তে 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 আস্তে আস্তে জিনিসগুলো ক্লিয়ার হয়। অ্যান্ড স্টিল নাও আই এম সার্চিং অ্যান্ড আই এম লার্নিং। আমি এখনও খুঁজি এবং আমি এখনও শিখি। হ্যাঁ, আমি কিন্তু অনেক বেশি মানে শেখার মন মানসিকতা আমার, আমাকে যে কোনো কেউ তোমরা শেখাতে পারো, তোমাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমার। আচ্ছা, ইভেন আমি আমার বাচ্চাদের কাছ থেকে, আমার দুইটা বাচ্চার কাছ থেকে আমি অনেক কিছু শিখি। আমার একটা বাচ্চার বয়স হচ্ছে 3.5 বছর, আর একটা বাচ্চার বয়স হচ্ছে 1.5 বছর। আমি ওদের কাছ থেকেও আমি শিখি যে ওরা কীভাবে টুকটুক টুকটুক করে একটু একটু করে সুন্দর সুন্দর করে জিনিসপত্র শিখে, অথচ ওদের শেখানোর পিছনে কিন্তু আমার কোনো অ্যাচিভমেন্ট নেই, ওরা নিজেরা টুকটুক 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 করে শিখে। ওদের কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে। আসলে আমাদের পুরো ওয়ার্ল্ডের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। হ্যাঁ, তবে গুড জিনিস ব্যাড জিনিস আছে, আমরা গুড জিনিসটা শিখবো, ব্যাড জিনিসটা আমরা ইগনোর করব, ঠিক আছে? আচ্ছা, এখন আসুন মিউকয়েড টিস্যু। আমি তোমাদেরকে যখন ক্লাসিফিকেশনে পড়িয়েছিলাম, মিউকয়েড টিস্যুটা হচ্ছে এমব্রায়োনিক কানেকটিভ টিস্যুর আন্ডারে পড়ে। এমব্রায়োনিক কানেকটিভ টিস্যুর আন্ডারে দুটো টাইপ ছিল, একটা হচ্ছে মেসেনকাইমাল আর একটা হচ্ছে মিউকয়েড টিস্যু। মিউকয়েড টিস্যুটা আসলে কি, এখানে চিফলি কি থাকে, হায়ালুরোনিক অ্যাসিড থাকে। হ্যাঁ, হায়ালুরোনিক অ্যাসিড থাকে। আর এখানে হচ্ছে মিউকয়েড যে টিস্যুটা সেটা জেলাটিনাস একটা স্ট্রাকচার, মানে একটা জেলের মতো জেলাটিনাস একটা স্ট্রাকচার। এর মধ্যে কিছু কোলাজেন ফাইবার থাকে এবং কিছু ফাইব্রোব্লাস্ট থাকে। এটার ডিস্ট্রিবিউশনটা হচ্ছে ওয়ার্টনস জেলি। ওয়ার্টনস জেলিসটা আমরা কোথায় পাই? আম্বেলিকাল কর্ডে পাই। হ্যাঁ, আম্বেলিকাল কর্ডের মধ্যে পাই হচ্ছে ওয়ার্টনস জেলি। এছাড়া হচ্ছে ভিট্রিয়াস চেম্বার্স অফ দ্য আইস অ্যান্ড পাল্প কেভিটিস অফ ইয়ং টিথ। পাল্প কেভিটিস অফ ইয়ং টিথ মানে ইয়াং টিথ মানে কি, যে ছোট ছোট যখন আমাদের দাঁত পড়ে নাই সেটার ভিতরে পাল্প কেভিটির মধ্যেও কিন্তু আমরা মিউকয়েড টিস্যু পাই ইয়াং টিথে। আর এই যে ভিট্রিয়াস চেম্বার্স অফ আই, এটা কিন্তু 13th এডিশনে ছিল না, এটা 14th এডিশনে অ্যাড করেছে ভিট্রিয়াস চেম্বার অফ দ্য আই। এটা আমি নতুন করে অ্যাড করেছি 14th এডিশন দেখে। আচ্ছা, এটা হচ্ছে দেখো মেসেনকাইমাল টিস্যু। এটা হচ্ছে যে আমাদের এমব্রায়োনিক কানেকটিভ টিস্যুর একটা টাইপ মেসেনকাইমাল। এটা হচ্ছে সেই মেসেনকাইমাল সেলগুলো। হ্যাঁ, এখানে যে মেসেনকাইমাল এরকমও আসে এরকমও আসে। এখানে আসলে প্রচুর পরিমাণে ব্লাড ভেসেলস চলে এসছে, সেই জন্য এরকম হয়ে গেছে। আমরা এরকমও দেখতে পাই, আমরা এরকমও দেখতে পাই। আর দিস ইজ দ্য মিকয়েড টিস্যু। মিকয়েড এটা হচ্ছে আম্বেলিকাল কর্ডের একটা পিকচার। আম্বেলিকাল কর্ড, দিস ইজ দ্য আম্বেলিকাল ভেইন অ্যান্ড আম্বেলিকাল আর্টারি অ্যান্ড আম্বেলিকাল আর্টারি, আম্বেলিকাল স্ট্রাকচার। আর এই যে দেখো মিউকয়েড কানেকটিভ টিস্যু, পুরোটা ভর্তি মিউকয়েড কানেকটিভ টিস্যু। হ্যাঁ, মিউকয়েড কানেকটিভ টিস্যু। আমাদের হচ্ছে আম্বেলিকাল কর্ডের স্ট্রাকচার কি, দুইটা আর্টারি থাকে একটা ভেইন থাকে, তাই না? দুটো আর্টারি থাকে একটা ভেইন থাকে। আর এটা হচ্ছে এই আর্টারি ভেইনগুলো যে মিডিয়ামের মধ্যে থাকে, এটাই হচ্ছে আমাদের মিউকয়েড কানেকটিভ টিস্যু। এটার আরেকটা নাম হচ্ছে ওয়ার্টনস জেলি। এটার আরেকটা নাম হচ্ছে ওয়ার্টনস জেলি, কারণ এখানে জেলাটিনাস পদার্থ থাকে, জেলাটিনাস। এখানের যে মিউকয়েড স্ট্রাকচারটা সেটা হচ্ছে জেলাটিনাস। ওকে, আমাদের এন্ড অফ দ্য স্লাইড অ্যান্ড এন্ড অফ দ্য কানেকটিভ টিস্যু। সো ক্লাসটা হচ্ছে রেকর্ডেড থাকে, ক্লাসটা রেকর্ডেড থাকে। আমি আচ্ছা, এটা হচ্ছে রেকর্ডেড থাকবে। হ্যাঁ, যারা যারা হচ্ছে ক্লাসটা করনি সেটা হচ্ছে যে পরবর্তীতে তোমরা দেখে নাও মিউকয়েড টিস্যুটা এখানে কি কাজ করে। এখানে কিছুই না, এখানে হচ্ছে সে স্ট্রাকচারাল সাপোর্ট দিচ্ছে। কানেকটিভ টিস্যুর একটা মেইন ফাংশন হচ্ছে সে সাপোর্ট দিবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদেরকে স্ট্রাকচারাল সাপোর্ট দিচ্ছে। এটা সাপোর্ট দেওয়া ছাড়া আর অন্য কোনো তেমন একটা কোনো ফাংশন মিউকাসের সেই এখানে যে মিউকয়েড কানেকটিভ টিস্যু যেটা, সেটা এছাড়া আর অন্য কোনো খুব একটা কাজ এখানে নাই। আর আমরা নেক্সট ক্লাসে, আমরা অলরেডি কানেকটিভ টিস্যু শেষ করে ফেলছি, এপিথেলিয়াল টিস্যু শেষ করে ফেলছি। আমরা নেক্সট ক্লাসে হয়তো আমরা কার্টিলেজ আর বোনস পড়বো। হ্যাঁ, কানেকটিভ টিস্যুর কিন্তু স্পেশাল কানেকটিভ টিস্যুগুলো আমাদের বাদ রয়েছে। এর মধ্যে ব্লাড আমরা পড়াই না, ব্লাডটা ফিজিওলজিতে কভার হয়ে যায়, ব্লাড আমরা পড়াই না। আমরা পড়াবো হচ্ছে কার্টিলেজ অ্যান্ড বোনস। এরপরে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমি কার্টিলেজ পড়াবো, কার্টিলেজটা শেষ করে বোনস ধরবো।
যদি বোনসটা ধরতে পারি তো ধরলাম, আর না হলে যতটুকুন পারি পড়াবো, আর না হলে যদি টাইম না করতে পারি তাহলে আমরা শুধুমাত্র কার্টিলেজটা শেষ করবো। কার্টিলেজ কিন্তু অনেক ছোট হলে এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। হ্যাঁ, আমি যখন পড়াবো তখনই দেখতে পারবা যেখানে অনেক মানে প্রশ্ন আসে যেটা হয়তো আমরা জিনিসটা চিন্তাও করি না, এমন কিছু প্রশ্ন আসে। যেহেতু ক্লাসটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন বোথ সবার জন্য যেন এই ক্লাসগুলো কাজে লাগে, সেই জন্য অনেক কিছু ছোট ছোট ডিটেলস আমি বলে দিই। কিন্তু সব কিছু যারা আন্ডার গ্র্যাজুয়েশনে আছো, যারা এখনো ছোট বাচ্চা, তাদের কিন্তু সব কিছু মাথায় নেওয়ার দরকার নাই। যেগুলো দরকার আমি কিন্তু ক্লাসে বলে দিই যে এটা তোমরা খুব বেশি ভালো করে এটা রিভাইজ করবা বা পড়বা। আর যখন একটু মানে বড় বাচ্চা হয়ে যায় তখন তাকে কিন্তু একটু বেশি বেশি জিজ্ঞেস করা হয়। হ্যাঁ, অনেক কিছুর একটু ডিটেলস জানতে চায়, সেই জন্য এমন কিছু জিনিস থাকে সেটা আমি বলে দিই যেটা পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য। হয়তো সব কিছু কভার করা যায় না, তাও যতটুকু আমার সাধ্যের পক্ষে সম্ভব আমি এটা করার চেষ্টা করি। তো ইনশাল্লাহ নেক্সট স্যাটারডেতে আমাদের অ্যাগেইন ক্লাস হবে ইনশাল্লাহ। ততদিন আমরা সবাই ততদিন যদি আল্লাপাক বাঁচায় রাখে তাহলে ইনশাল্লাহ স্যাটারডেতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবা, স্বাভাবিক থাকবা, সবাই সুস্থ সুন্দর স্বাভাবিক থাকবা, আর নিজের সেফটিটা নিজে মেনটেন করবা। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে স্যাটারডেতে। টাইম কয়টার সময় এটা তোমাদের যে রুটিনটা আপলোড হয় তখন সেখানেই জানায় দেওয়া হবে, অসুবিধা নাই। তো নেক্সট ক্লাসে দেখা হবে, আর ক্লাসটা আমি এখানেই শেষ করছি। ঠিক আছে, থ্যাংক ইউ।